আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। চলুন শুনে আসি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় ঢুকে পড়ি। বৃষ্টি অঝরে ঝরছে, চারিদিকে ঘন অন্ধকারের চাদরে মোড়া। এমন সময় রক্ত হিম করা একটা পৈশাচিক অট্টহাসিতে গেঁয়ো সুন্দরী গাছের অরণ্য যেন আতঙ্কে কেঁপে উঠল। সেই সঙ্গে ঘাড়ের কাছে একটা সজোরে ধাক্কা পেয়ে সাব্বিরজি হুড়মুড়িয়ে একটি দেওয়ালের ওপর উঠে পড়লেন। এতে ভয়ে যতটা না আতঙ্কিত হলেন, অবাক হলেন তার চাইতে অনেক বেশি। এই ঘন জঙ্গলে দেওয়াল এলো কোত্থেকে? আর তিনি এই জঙ্গলেই বা কি করছেন? ভয়ে কাঁপতে কাঁপতে খানিকক্ষণ ঠাহর করে বুঝলেন যে আসলে সেটি একটি কুয়া। অথচ কুয়াই বা এই জঙ্গলে আসবে কোত্থেকে? কিন্তু ভাবার অবকাশ রইল না। দেখেন, ডান দিকের নিকষ অন্ধকারের ভেতর থেকে দুটি জ্বলন্ত চোখ হঠাৎই তার দিকে এগিয়ে আসছে। একটি পৈশাচিক হাসি ও অন্যদিকে দক্ষিণ রায়ের গর্জন। কুল কিনারা না পেয়ে প্রায় সংজ্ঞা হারাতে বসেছিলেন। এমন সময় কুয়োর অপর প্রান্ত থেকে ভয় ও আতঙ্ক মিশ্রিত করুণ আর্তনাদ ভেসে আসে। ঠাহর করে বুঝতে পারেন রাজীব। কিন্তু এত রাতে ওইখানে কি করছে? অথচ ভাবার কোনো আর অবকাশ রাখেনি নরপিশাচটি। হঠাৎ রাজীবের ঘাড়ে একটা কামড় বসায়, ফিঙ্কি দিয়ে গরম রক্ত খানিকটা তার মুখের ওপর এসে পড়ে। দেখেন, রাজীব আর্তনাদ করতে করতে কুয়ার গহ্বরে মিলিয়ে যেতে থাকে। সাব্বিরজি ভয়ে আতঙ্কে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় অন্তর থেকে একটি আওয়াজ ওঠে, বন বিবিকে ডাক, বন বিবিকে ডাক, সব ঠিক হয়ে যাবে। দয়ার মা, বনবিবি মনের মাঝারে, মুশকিলে পড়লে ডেকো মা বলিয়া তারে, মা বলিয়া ভাকিলে তারে দয়াবান হইয়া, আর বিপদে কাণ্ডারি হইবে লিপে উথারিয়া। মনের অজান্তে আওড়াতে থাকেন সাব্বিরজি। হঠাৎই কুয়ার ভেতরটা একটি আলোর স্ফুলিঙ্গে ভরে যায়। সেই আলোর ছটা এতটাই যে ঠিক করে তাকানো যায় না। অপরদিকে পিশাচটার আর্তনাদ শোনা যায়। এদিকে রাজীব যেন ভাসতে ভাসতে উপরে উঠে আসছে। সাব্বিরজি কিছু বুঝে ওঠার আগেই সেই নরপিশাচটির আগে গজগজ করতে করতে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ঘাড়ে একটি শীতল স্পর্শে হঠাৎই আঁতকে ওঠেন সাব্বিরজি। পেছন ফিরে দেখেন একজন বয়স্ক সুঠামদেহী ব্যক্তি, যার পরনে সাদা পাঞ্জাবি, ইমাম সাহেবের মতো পোশাক। জিয়াউদ্দিন সাহেব। তার মানে তুমি যা দেখছো বা যা অনুভব করছো তা সবই তুমি স্বপ্নের মধ্যে দেখছো সাব্বির। তবে তা অদূর ভবিষ্যতে বাস্তবে রূপ নিবে। এখন থেকে তার জন্য তৈরি হয়ে নাও। বাস্তব মোকাবেলা করা বড় কঠিন হবে। এই বলে জিয়াউদ্দিন সাহেব থামলেন। সাব্বিরজি সম্পর্কে কিছু তথ্য দেয়া প্রাসঙ্গিক। ছোটবেলা থেকেই সাব্বিরজি খুব ধর্মপ্রাণ। দাদুর হাত ধরেই 5 ওয়াক্ত নামাজ পড়া থেকে শুরু করে সমস্ত ধর্মীয় আচার আচরণ পালন করতেন। শোনা যায় ওনাদের পরিবারের সদস্যরা নবাবের আমল থেকে প্রায় 400 বছর ধরে বংশ পরম্পরায় একটি বিশিষ্ট মসজিদের ইমাম হয়ে আসছেন। ছোট থেকে সাব্বিরজি কিছু অভাবনীয় ক্ষমতার অধিকারী। কারোর মধ্যে বা কোনো জায়গায় কোনো রকমের প্যারানর্মাল সমস্যা দেখা দিলে এক পলক দেখেই তিনি তা বুঝে যেতেন, এবং কোনো ভয়ের আশঙ্কা থাকলে অবচেতন মনে স্বপ্নে তা আগেই টের পেতেন এবং সেই অনুযায়ী আগে থেকে সতর্ক থাকার চেষ্টা করতেন। যার বিজ্ঞানের ভাষায় কোনো ব্যাখ্যা আছে কিনা আমার জানা নেই। বংশ পরম্পরায় সাব্বিরজির পরিবারের যিনি ইমাম হন তার সঙ্গে এক অদৃশ্য জিন থাকে। অথচ আশ্চর্যের বিষয় হলো বিগত প্রায় 400 বছরের ইতিহাসে কেউ তাকে দেখেনি বা তার সাথে কথাও বলেনি। ব্যতিক্রমটা ঘটেছিল সাব্বিরজির সাথে। যখন তার বয়স 18, তখন একদিন দাদুর সাথে বসে তাদেরই সেই জিনকে স্মরণ করার পদ্ধতি অনুশীলন করার সময় বিগত প্রায় 400 বছরে সেই প্রথম জিন দেখা দেয়, এবং তা শুধু সাব্বিরজিকেই। একজন বয়স্ক কিন্তু সুঠামদেহী ব্যক্তি, যার পরনে সাদা পাঞ্জাবি, ইমাম সাহেবের মতো পোশাক। সাব্বিরজি প্রথমে কিছুটা হকচকিয়ে গিয়ে তার সেলাম জানিয়ে পরিচয় জানতে চাইলে অপর দিক থেকে একটা মধুর অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে ওঠে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিয়াউদ্দিন মোহাম্মদ আলী। তোমার পূর্বপুরুষরা
আমাকে তুষ্ট করে আমার সাথ পেয়েছিল ঠিকই, কিন্তু তাদের মধ্যে সাচ্চা ঈমান পুরো দস্তুর ছিল না, তাই দেখা দেয়নি। কিন্তু তুমি নেক দিল আছো, তোমার মধ্যে এক নূরের ঝলক আছে। সাব্বিরজি মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলেন। মুহূর্তে সম্বিত ফিরতে কিছু জিজ্ঞেস করতে যাবেন, তার আগেই জিন মানে জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন, তুমি অনেক বড় ইমাম হবে, অনেক মানুষের উপকার করবে, তোমার মধ্যে যে ক্ষমতা আছে তা ধীরে ধীরে আরো বাড়বে, সারা জীবন আল্লাহর দেখানো পথে থাকবে। এই নাও তাসবিহ, এটা তোমার হাতে থাকবে। দুনিয়ায় কোনো নাপাক শয়তান তোমার কিছুই করতে পারবে না, ধারে কাছেও আসবে না। এটা সবসময় তোমার কাছে রেখো, আর কখনো কোথাও সমস্যায় পড়লে আমাকে স্মরণ করো, আমি আসব। এখন আসি। এই বলে আবারও সেলাম জানিয়ে অদৃশ্য হন জিয়াউদ্দিন সাহেব। সেই থেকে সাব্বিরজির পড়াশোনার সাথে সাথে প্যারানরমাল বিষয়ক মানুষের সেবা করতে থাকেন। আর সেদিনের পর থেকে জিয়াউদ্দিন সাহেবও তাকে প্রায়শই সাহায্য করতেন এবং তার সমস্ত কাজেই থাকতেন। পেশায় যদিও তিনি একজন ডাক্তার, কর্মসূত্রে গত 5 বছর ধরে উটিতেই থাকেন। প্যারানরমাল বিষয়ক মানুষকে সাহায্য করতে তাকে প্রায়শই দেশের নানান জায়গায় যেতে হয়। আসলে ঘটনাটি যখন ঘটে তখন সাব্বিরজি কলেজের 2য় বর্ষের স্নাতক, আজ থেকে প্রায় বছর 25 আগে। জিয়াউদ্দিন সাহেবের সাথে আলাপ ও তার সেই অদ্ভুত স্বপ্ন দেখার ক্ষমতা, তার সবই তখন সদ্য সদ্য তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছে। একটু ধাতস্থ হওয়ার পর হঠাৎই কিছু বলতে যাবেন, কিন্তু পরক্ষণে টেবিলের ওপরে রাখা বনবেবীর উপাখ্যান বইটির ওপর নজর যেতে ব্যাপারটা ঠাহর করে চুপ হয়ে গেলেন। আসলে তার স্বপ্নের সেই পাঁচালী তিনি এই বইতেই পড়েছেন খানিকক্ষণ আগে, কিন্তু তার সেই ব্যাখ্যাকে ভুল প্রমাণ করে আশ্চর্যজনকভাবে জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন, না সাব্বির, যা তুমি স্বপ্নে পাঠ করেছ তা বাস্তবে তোমাকে স্মরণ রাখার জন্য পূর্ব ইঙ্গিত দিয়েছেন বনবিবি। তিনি অত্যন্ত পাক একজন পিরানি নক্ষত্র। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই তার ভক্ত। বনের মধ্যে কেউ বিপদে পড়লে এই পাঁচালী পড়ে তাকে স্মরণ করলে বিপদ থেকে উদ্ধার পায়। সবকিছু শোনার পর এটা বুঝতে বাকি রইল না যে সামনে কোনো বিভৎস পরিস্থিতি তার জন্য অপেক্ষা করছে। তখন সেই সমস্ত পরিস্থিতি সামাল দেয়া অভ্যস্ত হয়ে ওঠেননি তিনি। তারপর যে ভয়ঙ্করকে তিনি চেনেন না, জানেন না, তাকে নিয়ে সত্যি কি আশঙ্কা করা উচিত? আজ রাজীবকেই বা কেন তিনি দেখলেন তা কিছুতেই বুঝতে পারছিলেন না। তবে কি তার কিছু হয়েছে? তার বাড়ি তো দক্ষিণ 24 পরগনার দুয়াপুরে, মানে সুন্দরবনের বক্ষে। হ্যাঁ, যা ভাবছ তা ঠিকই। রাজীবের ভীষণ বিপদ, জিয়াউদ্দিন সাহেব গম্ভীরভাবে বললেন। সাব্বিরজি বলে ওঠেন, সে কি? কিছু একটা সমস্যা চলছিল বুঝতে পারছিলাম, কিন্তু ও তো কাউকে কিছু না বলে 6 মাস আগে গ্রামের বাড়ি চলে যায়, তারপর থেকে কোনো যোগাযোগ রাখেনি। জিয়াউদ্দিন সাহেব বললেন, খুব শিগগির তার রাজীবের বাড়িতে যাওয়া দরকার। সময় মতো উনি সাব্বিরজির সাহায্যের জন্য উপস্থিত থাকবেন। এই বলে তিনি অদৃশ্য হয়ে যান। পরের দিন কলেজ থেকে ঠিকানা জোগাড় করে প্রথমে ট্রেনে করে, তারপর টোটো রিক্সা ও 2টো লঞ্চ বদলে শেষে দুয়াপুর ফেরিঘাটে সাব্বিরজি নামলেন। ততক্ষণে সন্ধ্যা ডুবুডুবু। দক্ষিণ পশ্চিম দিকে নদীর ওপারে ঘন সুন্দরী গেঁয়ো জঙ্গলের বুক চিরে সূর্য তখন বিশ্রাম নিতে অস্তাচলের অভিমুখে। তখনও আলোর ক্ষীণ রেখা স্পষ্ট, অথচ সেই সন্ধ্যার প্রাককালেও সমগ্র ফেরিঘাটটা আশ্চর্যজনকভাবে জনমানব শূন্য। দোকানপাটও সব বন্ধ। ভেবেছিলেন ফেরিঘাটে নেমে কাউকে ঠিকানা দেখিয়ে জেনে নেবেন গ্রামটি ঠিক কোন দিকে উদয়শঙ্কর রায়ের বাড়ি। আসলে উদয়শঙ্কর মানে রাজীবের বাবা। এ গ্রামের মোড়ল ও প্রতিপত্তিশীল ব্যক্তি। সম্ভবত ওর পূর্বপুরুষের এককালে জমিদার ছিল, কিন্তু সে আর হবার জো নেই। এদিকে হঠাৎই লক্ষ্য করেন একটি অতি প্রাকৃতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি যেন তার মনে এক অশুভ সুরের ডঙ্কা বাজিয়ে চলেছে। আশ্চর্যজনকভাবে দেখেন চারিদিকের পরিবেশটা যেন ঘন কুয়াশায় আচ্ছন্ন। তবে আশ্চর্যের বিষয় এটি যে কুয়াশাটি কালো ধোঁয়ার ন্যায় আবৃত। যে কজন তার সঙ্গে সেই ফেরিঘাটে নেমেছিল তাদেরকে কিছু জিজ্ঞেস করার আগেই কেমন যেন সামনের পথ ধরে অন্ধকারাচ্ছন্ন কুয়াশায় মিশে অদৃশ্য হয়ে গেল। অগত্যা পরিস্থিতি বেগতিক দেখে আল্লাহর নাম
করে কাঁচা পাকা ভাঙা ইটের রাস্তা ঠাহর করতে করতে তিনিও সেই কুয়াশার বলয়ে প্রবেশ করতেই হঠাৎই চরম শীতলতা অনুভব করলেন। কিন্তু তা সত্ত্বেও কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা। কেউ যেন কানের কাছে ফিসফিস করে কিছু বলে গেল, অথচ চারিদিকে কেউ নেই। গাটা ছমছম করে উঠল। একটি সূরা পড়ে নিজের শরীর বন্ধ করে আবার হাঁটতে লাগলেন। কতদূর গেছেন ঠিক বলতে পারবেন না, তবে সেই পথের দুপাশে যেন জনমানবহীন ঝোপঝাড়ে পরিপূর্ণ তা তিনি বুঝতে পেরেছিলেন। হঠাৎই পেছন থেকে একটা বাচ্চার খিলখিলিয়ে হাসির শব্দে চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখেন। এমন সময় মনে হলো যেন ওনার গা ঘেঁষে একটি কালো ছায়ামূর্তি মুহূর্তের মধ্যে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। আর তার ঠিক পরেই এক ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক হাসিতে আশেপাশের ঝোপঝাড়গুলো কেঁপে উঠল। শির দ্বারায় যেন বরফের স্রোতের বাঁধ ভাঙার উপক্রম। সঙ্গে সঙ্গে পকেট থেকে তসবিটা বের করে হাতের আঙুলের সঙ্গে পেঁচিয়ে নিলেন। তারপর আবারও পথ চলতে লাগলেন। খানিক বাদে সাব্বিরজি লক্ষ্য করেন দূরে একটি ছায়ামূর্তির অবয়ব। আসলে কিছুক্ষণ অন্ধকারে থাকলে তা সয়ে যায় মানুষের চোখে। সেই ঘন অন্ধকারের ক্ষীণ আলোক রেখায় সাব্বিরজি দেখলেন যে একটি অপূর্ব সুন্দরী মেয়ে, সাদা কাপড় পরিহিত, কোলে একটি শিশু। ছোট্ট শিশুও মনে হলো ঝোপের কাছে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে হঠাৎই একটি হাড় হিম করা হাসি দিয়ে সেই বাচ্চাটির মাথায় একটা কামড় বসায়। সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে উষ্ণ রক্ত ছিটকে এসে সাব্বিরজির গায়ে পড়ে। ব্যাপারটা যে কতটা অলৌকিক তা সেই বয়সে সাব্বিরজি ততটা বুঝতে পারেননি। এমন সময় মেয়েটি মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে পাশের কুয়োয়। হতবাক হয়ে যান সাব্বিরজি। অন্ধকারে হোঁচট খেতে খেতে ছুটে যান মেয়েটিকে বাঁচাতে। কিন্তু কাছে যেতে না যেতেই তিনি যা দেখলেন তা তার বিশ্বাস শক্তিকে তছনছ করে দিচ্ছিল। কোথায় কুয়া, কোথায় সেই মেয়ে? চারিদিকের পরিবেশটা যেন ভারী হয়ে গেল। সেই সঙ্গে পচা মাংসের দুর্গন্ধে নাক বন্ধ হবার উপক্রম। ফিসফিসানি শব্দগুলো যেন চারিদিকে গুনগুন করছে। এদিকে একটি ছোট্ট ছায়ামূর্তি হঠাৎই তার পথ আটকে চারপাশে ঘুরতে লাগলো। অন্যদিকে একটা পৈশাচিক গর্জন ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। বুঝতে পেরে সাব্বিরজি আর সহ্য করতে না পেরে অন্ধকারের দিক বিদিকহীনভাবে ছুটতে লাগলেন। খানিক বাদে কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে জ্ঞান হারালেন। এক পৈশাচিক আর্তনাদের শব্দে আচমকা জ্ঞান ফিরতে সাব্বিরজি নিজেকে একটি পালঙ্কে আবিষ্কার করলেন। সম্বিত ফিরে পেতে এদিক ওদিক তাকাতে লক্ষ্য করেন সেকেলে বড় ঘর, পাশে টেবিলের ওপর কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই চিৎকার ক্ষীণ হলেও তখনও যেন তার কানে বাজছে। নিজের ভ্রম ভেবে উড়িয়ে দিয়ে অবাক হয়ে এদিক ওদিক দেখছিলেন। এমন সময় ঘরে একজন বয়স্ক ব্যক্তি প্রবেশ করেন। সাব্বিরজি বিগত কয়েক ঘন্টার অস্বাভাবিকতা কাটিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবেন, এমন সময় বয়স্ক ব্যক্তিটি নিজেই বলতে আরম্ভ করলেন, থাক বাবা, আরো একটু আরাম করো, কষ্ট করে ওঠার দরকার নেই। তোমার নাম কি বাবা? এ গায়ে তোমাকে তো আগে দেখিনি। তুমি কারোর বাড়িতে এসেছো? এ গ্রামে কারোর বাড়ি কি আত্মীয়? মাথাটা তখনও দগদগ করছে হালকা। কিসে যে ধাক্কা খেলেন ঠিক মনে করতে পারছেন না। আর এখানেই বা এলেন কি করে? একটু এদিক ওদিক তাকিয়ে ইতস্তত করছিলেন। বয়স্ক মানুষটি হয়তো তার মনের ভাব বুঝে আরো একটি ধীর স্বরে বললেন, দেখো বাবা, ভয় পেও না, তুমি নিরাপদ স্থানেই আছো। রঘু খিড়কি দরজা আটকাতে গিয়ে দেখে আমাদের আঁকের সামনে তুমি অচেতন অবস্থায় পড়ে আছো। তখন ওই তোমাকে ধরে ঘরে নিয়ে আসে। রাত তখন 8:15 মতো বাজে। রঘু আমার বাড়ির কাজের লোক। কি হয়েছিল আর কেমন করেই বা সেই পৈশাচিক কবল থেকে রক্ষা পেয়ে নিরাপদ আশ্রয় এলেন? কিছুটা আন্দাজ করতে পেরে পাশের টেবিলে রাখা কাঁসার গ্লাসের জলটা কয়েক ঢোক খেয়ে একটু ধাতস্থ হয়ে সেদিনের সেই সন্ধ্যায় সমস্ত অপ্রাকৃতিক পৈশাচিক ঘটনার কথা বললেন এবং সেই সঙ্গে এই দুয়াপুরে কেনই বা তিনি এসেছেন তা সমস্ত খুলে বললেন। দেখেন, বয়স্ক মানুষ তার কথাগুলো শুনতে শুনতে দুঃখে আতঙ্কে ধীরে ধীরে পাশে রাখা একটা চেয়ারে বসে অঝরে বিলাপ করতে লাগলেন। সাব্বিরজি পালঙ্ক ছেড়ে উঠে গিয়ে তার কাঁধে হাত রেখে একটু সান্ত্বনা দিয়ে কি হয়েছে জানতে চাইলেন। বাবা, আমি সেই হতভাগ্য পিতা রাজীব, আমারই একমাত্র ছেলে। আমি উদয় শঙ্কর রায়। তোমার স্বপ্ন যে বাস্তবে রূপ নিয়েছে বাবা। সাব্বিরজির হাত ধরে কাঁদতে কাঁদতে উদয় শঙ্কর বাবু বললেন।
সাব্বিরজি হতাশায় ও আতঙ্কে উদয়শঙ্কর বাবুকে রাজীবের কথা জিজ্ঞেস করতে যাবেন, এমন সময় সেই পৈশাচিক গোয়ানি আর্তনাদ আবার ভেসে উঠল। ওই যে শুনতে পাচ্ছ বাবা, এই পৈশাচিক আর্তনাদ, ওটা আমার ছেলে, তোমার বন্ধু রাজীবের। ওকে বাধ্য হয়ে শেকল দিয়ে বেঁধে ঘরে বন্ধ করে রাখা হয়েছে। উদয়শঙ্কর বাবু হতাশায় দুঃখে চোখের জল মুছতে মুছতে বললেন। সাব্বিরজি দেরি না করে তসবিটা হাতের মধ্যে নিয়ে উদয়শঙ্কর বাবুকে সঙ্গে নিয়ে সেই ঘর ছেড়ে রাজীবের ঘরের দিকে এগোলেন। রাজীবের ঘরের সামনে এসে সেই সন্ধ্যায় পাওয়া পচা মাংসের দুর্গন্ধটা আবারও পেলেন। অশুভ ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছে। দরজার তালাটা খুলতে যাবেন এমন সময় তসবিটা হালকা ছুঁয়ে যায়, আর সঙ্গে সঙ্গে যেন সমগ্র শরীরে বিদ্যুৎ খেলে গেল। সাব্বিরজি ছিটকে হাত তিনেক পিছনে গিয়ে পড়েন। এদিকে তৎক্ষণাৎ সমগ্র বাড়িটির পরিবেশকে কাঁপিয়ে এসে ভয়াল ভয়ঙ্কর পৈশাচিক অট্ট হাসিটা গর্জে ওঠে এবং এক নারী পুরুষ মিশ্রিত কণ্ঠস্বর ভেসে আসে রাজীবের ঘর থেকে। কিরে, কলকাতার মানুষ তুই এসেছিস এদেরকে আমার হাত থেকে বাঁচাতে, কিন্তু তোকে কে বাঁচাবে? এদেরকে তো নির্বংশ করবোই, সাথে তোকেও টুকরো টুকরো করে কাটবো। উদয়শঙ্কর বাবু বিস্ময়ে অসাড় হয়ে দাঁড়িয়ে আছেন। সাব্বিরজি নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে কিছু সূরা কালাম বলতে বলতে এবার তালাটা ঝট করে খুলে ফেললেন। দরজা ধাক্কা দিতেই কর্কশ জং ধরা আওয়াজে দরজাটা খুলে গেল। সেই সঙ্গে ঘরের ভেতর থেকে ভেসে আসা ভ্যাপসা পচা দুর্গন্ধটায় মাথাটা ঝনঝন করে উঠল। উদয়শঙ্কর বাবু সম্বিত ফিরে পেয়ে নাকটা চেপে ধরে আতঙ্কে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছেন। ঘরের ভেতর প্রবেশ করতেই অন্ধকারের ওপর থেকে আশ্চর্যজনকভাবে একটি থান ইট কয়েক ইঞ্চি ব্যবধানে সাব্বিরজির মাথার ওপর এসে পড়ে, আর সঙ্গে সঙ্গে আবারও অন্ধকার থেকে রক্তহীন করা সেই পৈশাচিক হাসি খিলখিলিয়ে ওঠে। অল্পের জন্য ভয়াবহ আঘাত থেকে বেঁচে যান সাব্বিরজি। এরপর নিভু নিভু হ্যারিকেনের আলোয় যা দেখেন তা তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। কোথায় রাজীব? এ তো রাজীব নয়। সামনে পালঙ্কের ওপর শেকল দিয়ে বাঁধা এক জীবন্ত কঙ্কাল বসে আছে। কঙ্কালের হাড় গোড়ের ওপর যেন শুধু চামড়া জড়ানো, অথচ কোনো এক পৈশাচিক বলে সে কি তার হুঙ্কার। কর্কশ কণ্ঠে অকথ্য ভাষায় গালাগালি। পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, যা শুধু সাব্বিরজি শুনতে পাচ্ছিলেন। সাব্বির, তাড়াতাড়ি তসবিটা রাজীবের কপালের ঠিক মাঝখানে চেপে রেখে ওকে শান্ত করো, আর মনে রেখো নিজের স্নায়ুর উপর যেন নিয়ন্ত্রণ না হারায়। সামনের অমাবস্যা তিথি পর্যন্ত খুবই কঠিন সময়, নিজেকে শক্ত রেখো, আর ভয় পাবে না, আমি আছি। এই বলে জিয়াউদ্দিন সাহেব আবার অদৃশ্য হলেন। সাব্বিরজি তৎক্ষণাৎ তসবিটা রাজীবের কপালের ঠিক মাঝখানে চেপে ধরে একটা সূরা পড়তে লাগলেন। খানিকক্ষণ ছটফট করে রাজীব অজ্ঞান হয়ে বিছানায় লুটিয়ে পড়ে। তসবিটা ভীষণ গরম হয়ে যায়। উদয়শঙ্কর বাবু উদ্বিগ্ন প্রকাশ করলে সাব্বিরজি তাকে শান্ত হতে বলেন এবং একসঙ্গে ঘর থেকে বেরিয়ে আসেন। বললেন, আজ আর কোনো ঝামেলা হবে না। এরপর রাতের খাবার সেরে তিনি নিজের জন্য বরাদ্দ ঘরে গিয়ে দরজা বন্ধ করে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেন। জিয়াউদ্দিন সাহেব এলে সমস্ত বিষয়ে আলোচনার পর সমস্যার উৎস জানতে চাইলে জিয়াউদ্দিন সাহেব বলেন, সাব্বির, আজকে এই নির্মম পরিস্থিতির জন্য অতীতের অসহায় যন্ত্রণায় দগ্ধ প্রতিশোধের আগুনের ফল। আর চিন্তা করো না, কালকেই তুমি সমস্ত কিছু জানতে পারবে। এই বলে সাব্বিরজিকে সাবধানে থাকতে বলে জিয়াউদ্দিন সাহেব আবারও অদৃশ্য হয়ে যান। পরদিন সকালে ফ্রেশ হয়ে উদয়শঙ্কর বাবু ঘন ঘন পায়চারি করছিলেন। তাকে দেখতে পেয়ে আনন্দে ধন্যবাদ জানিয়ে জড়িয়ে ধরেন। সাব্বিরজি লক্ষ্য করেন দীর্ঘদিনের হতাশায় ও উদাসীনতায় ঘন কালো মেঘ কাটিয়ে যেন রুদ্রোজ্জ্বল হাসিটা খেলে উঠেছে উদয়শঙ্কর বাবুর মুখে। জানো বাবা, আজ প্রায় 3 মাস পর খোকা কথা বলেছে আমার সাথে। ওর মায়ের কাছে খিদে পেয়েছে বলে খেতে চেয়েছে। ওকে এখন অনেকটাই স্বাভাবিক লাগছিল। সাব্বিরজি ব্যাপারটা আগে থেকেই জানতেন যে তসবিটা ছোঁয়ানোর পরে এমনটাই হবে, কিন্তু কেন যেন মনে হচ্ছে কোনো এক ঝড়ের পূর্বেকার নীরবতাময় পরিবেশ। উদয়শঙ্কর বাবুকে কিছু বুঝতে না দিয়ে শান্ত হতে বলেন। এরপর সকালে প্রাতরাশ সেরে বৈঠকখানায় একটি বেতের চেয়ারে বসে চা খেতে খেতে উদয়শঙ্কর বাবুর কাছে এ যাবৎ পর্যন্ত ঠিক ঠিক কি ঘটেছে সব জানতে চাইলেন। উদয়শঙ্কর বাবু বলা শুরু করলেন, এখন মনে হচ্ছে গত বছর পুজোর ছুটিতে খোকা বাড়ি আসার পর থেকে হয়তো এই সমস্যার সূত্রপাত।
আসলে সেবার বিসর্জনের সন্ধ্যায় দত্ত নদীতে প্রতিমা বিসর্জন দিতে বন্ধুদের সাথে বাজি ধরে দুর্ভাগ্যবশত নদীর পাড়ে শ্মশানে ঢোকার মুখে মৃত শুকনো নিম গাছটির ডগায় ওঠে, কিন্তু হাত দশেক ওঠার পরই হঠাৎই পড়ে যায়। যদিও ভগবানের কৃপার জোরে বেঁচে যায়, হালকা কাটা ছেঁড়া ছাড়া তেমন কিছু হয়নি। সেদিন খোকা কিন্তু বারবার বলেছিল যে ওকে কেউ ধাক্কা দিয়েছে, অথচ আমরা ওর মনের ভুল ভেবে আমলই দেয়নি। আজ বুঝতে পারছি যে কত বড় ভুল করেছিলাম। তারপর থেকে যে কদিন ও এ বাড়িতে ছিল অন্য মনস্ক এবং ভয়ে ভয়ে থাকতো। সারাদিন প্রায় ঘর থেকে বেরোতই না, নাওয়া খাওয়া একরকম ছেড়ে দিয়েছিল। এরপর একদিন ছুটি শেষ হওয়ার আগে হোস্টেলে ফিরে যায়। 6 মাস আগে খোকা যখন আবার বাড়ি আসে তখন তাকে চেনাই যাচ্ছিল না। রোগা লিকলিকে একটা শরীর, বহুদিন স্নান না করায় রুক্ষ সূক্ষ্ম অবস্থা, গা দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাগলামিটা প্রায় তখন থেকেই শুরু। জোর করে ধরে বেঁধে স্নান করাতে গেলে একদিন তো হাতি কামড়ে দিল। তারপর থেকে সব ভয়ঙ্কর পৈশাচিক অতি প্রাকৃতিক ঘটনা ঘটতে শুরু করলো। ঘরে কোনো পূজা অর্চনা করতে গেলে সব লণ্ডভণ্ড হয়ে যেতে লাগলো। এরপরে এই পৈশাচিকতা চরমে দাঁড়ালো তখন যখন হঠাৎই গ্রামে মানুষের গোয়াল ঘর থেকে ছাগল, বাছুর, হাঁস, মুরগি গায়েব হতে লাগলো। সেই সঙ্গে একটা কালো ধোঁয়ার মতো কুয়াশা সমগ্র গ্রামটাকে যেন একটু একটু করে গিলে খাচ্ছিল। একদিন সকালে ঘুম ভাঙে দালানে অনেক মানুষের হই হট্টগোল শুনে। বাইরে এসে যা শুনি তা নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। রাগে ক্ষোভে গ্রামবাসীদের সঙ্গে একরকম ঝগড়া লেগে গেল। আসলে কোন হতভাগ্য পিতা তার পুত্রের এমন নৃশংস বদনাম শুনতে চায়? ওরা বলে যে এই কদিনে এত নিরীহ প্রাণীর হত্যার পেছনে দক্ষিণ রায় মানে বাঘের হাত আছে, তা আন্দাজ করে পরিকল্পনা মতো রাতে পাহারা দিচ্ছিল তারা। জঙ্গল লাগোয়া খালটাতে ভাটার সময় হাঁটুর নিচে জল নেমে যায়। বাঘ অনায়াসে সাঁতরে গ্রামে ঢুকতে পারে, সে কথা গ্রামের সবাই জানত। সেজন্যই পাহারা বশিরদের গোয়ালের ঘর থেকে হঠাৎই খসখস শব্দ শুনে গোপাল ভয়ে আঁতকে ওঠে। পেছনে আসা গ্রামবাসীদের দিকে ছুটে খবর দেয়। সবাই গিয়ে যা দেখে তা কল্পনার অতীত, ভয়ঙ্কর পৈশাচিক এক নারকীয় ঘটনা। খোকা নাকি উবুর হয়ে বসে একটি ছাগলের পেট চিরে নাড়ি ভুড়ি টেনে ছিঁড়ে খাচ্ছিল। আমি রীতিমতো ওদেরকে থামিয়ে চেঁচিয়ে উঠি, ওদেরকে রেগে নিয়ে যাই খোকার ঘরে, দেখাতে যে খোকা আসলেই ঘরে ঘুমোচ্ছে। বাইরে যাওয়া তো দূরের কথা, কিন্তু খোকার ঘরে ঢুকেই মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। একটা ভ্যাপসা মাংস পচা দুর্গন্ধ সমগ্র ঘরটাতে। সবাই বাবা গো মা গো বলে যে যেদিকে পারে পালিয়ে গেল। শির দ্বারা যেন শীতল স্রোত বয়ে গেল। দেখি কোথায় খোকা, এই যে সাক্ষাৎ নরপিশাচ, সিলিংয়ে উল্টো হয়ে টিকটিকির মতো ঝুলছে। সমগ্র মুখটা পচা গলা, সেখান থেকে রক্ত পুঁজ মাখা লালা ঝরে পড়ছে। মুখ দুদিকে প্রশস্ত কাটা, তা দিয়ে খসখসে ফিনফিনে হাসি দিয়ে বাবা বলে দেয়াল বেয়ে আমার দিকে এগিয়ে আসে। সেই বিভৎস পৈশাচিক রূপ দুঃস্বপ্নেও অকল্পনীয়। সঙ্গে সঙ্গেই ও ঘর থেকে বেরিয়ে আসে। পরে কোনো রকমে তাকে চেন দিয়ে বেঁধে ফেলি। সেই থেকে শুরু। বলা শেষ করে সামনের টেবিলে রাখা জলের জগ থেকে ঢক ঢক করে জল খেয়ে একটু ধাতস্থ হলেন তিনি। সাবিরজি চুপচাপ চায়ের কাপটা টেবিলে রেখে দুঃখে শোকে একটি দীর্ঘশ্বাস ফেলে ঘরের এদিক ওদিক দেখছিলেন। এমন সময় দক্ষিণের দিকের দেয়ালে একটি ছবি দেখে আতঙ্কে শিউরে ওঠেন। এরপর উদয়শঙ্কর বাবু কিছু বুঝে ওঠার আগে একটু শান্ত হন। তারপর জিজ্ঞেস করেন, ওটি কার ছবি? উদয়শঙ্কর বাবু একটু দীর্ঘশ্বাস ফেলে বলেন যে ওটি ওনার পিতামহের প্রথম স্ত্রী রোকেয়া বিবি। সাব্বিরজির বিস্ময়কর মনোভাবটা বুঝতে পেরে উদয়শঙ্কর বাবু বলেন যে রোকেয়া বিবি ধর্মে মুসলমান ছিলেন এবং বোন বিবির পরম ভক্ত। কিছু একটা চেপে গেলেন উদয়শঙ্কর বাবু, সেটা বেশ বুঝতে পারছিলেন সাব্বিরজি, কিন্তু তখন তার চিন্তার শক্তি কিছু একটা সূত্র মেলানোর চেষ্টায় ব্যস্ত। এমন সময় তিনি লক্ষ্য করেন রঘুর মুখে চঞ্চলতার রেখা। কিছু বলতে চায় সে সাব্বিরজিকে, কিন্তু তার মনিবের সামনে সে বলতে পারছে না। সাব্বিরজি বুঝতে পেরে খানিক বাদে উদয়শঙ্কর বাবুকে জানায় যে তিনি গ্রামটা একটু ঘুরে দেখতে চান। ওনার আপত্তি না থাকলে এবেলায় ঘুরে আসবেন। উদয়শঙ্কর বাবু সায় দিয়ে রঘুকে সঙ্গে নিয়ে যেতে বলেন। আসলে সাব্বিরজি এমনটাই চেয়েছিলেন। সুন্দরবনের বক্ষে অবস্থিত গ্রামখানা যেন প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক, যেন কেউ মন দিয়ে সবুজের আলপনায় রাঙিয়ে দিয়েছে। অথচ কোনো এক অশুভ শক্তির কারণে ধূসর কুয়াশার চাদরে মুড়ে গ্রামখানাকে যেন নিষ্প্রাণ দেখাচ্ছে। সাইকেল নিয়ে কিছুক্ষণ চলার পর ওরা নদীর পাড়ে বনবিবির মন্দিরের পাশে একটি বটগাছের নিচে এসে দাঁড়ায়। ডান পাশে চোখ ফেরাতে অদূরে সম্ভবত সেই শ্মশান ও নিম গাছটি নজরে পড়ল। সাব্বিরজি রঘুকে কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগেই রঘু একটু ইতস্তত করে একটা ঢোক গিলে বলতে শুরু করলো, আমার বাবার মুখে শোনা
রোকেয়া বিবি খুব ধার্মিক ছিলেন। ছোটবেলায় তিনি নিজের আব্বু আম্মুকে একটি দুর্ঘটনা হারানোর পর এই মন্দিরের পুরোহিত তাকে নিজের মেয়ের মতো করে লালন পালন করে। আসলে পুরোহিতের নিজস্ব কোনো সন্তান ছিল না। রোকেয়া বিবি কৈশোর থেকে ধীরে ধীরে যৌবনে পা দিতে দিতে এক অপরূপ রমণীতে পরিণত হয়। এলাকার অনেক বাজে শয়তান লোকের কুনজর ছিল তার ওপর। এদিকে কর্তাবাবুর পিতামহ দর্পনারায়ণের সাথে ধীরে ধীরে প্রেমের বাঁধনে আবদ্ধ হন রোকেয়া বিবি। গ্রামের নিন্দুক শয়তান লোকেরা তা মেনে নিতে না পেরে দর্পনারায়ণের পিতা জমিদার ভানুশঙ্করকে সব জানায়, যদিও তাতে চিড়ে ফেঁচে না। জমিদার বাবুর প্রথমে আপত্তি থাকলেও পরে ছেলের খুশির জন্য মেনে নেন। ফাল্গুনের এক তিথিতে পুরোহিত মশাইয়ের তত্ত্বাবধানে খুব ধুমধাম করে ছেলের বিয়ে দেন জমিদার বাবু। এরপর মাস 6 খুব সুখে স্বাচ্ছন্দ্যে কাটে। এদিকে শীতের মৌসুমে প্রায় দক্ষিণ রায় অর্থাৎ বাঘ হানা দিত গ্রামে, কিন্তু সেবার যেন একটু বেশি হচ্ছিল। প্রায় প্রতি রাতে কোনো না কোনো বাড়ি থেকে গরু ছাগল উধাও হয়ে যাচ্ছিল। এদিকে স্বামী শ্বশুর মশাইকে দুশ্চিন্তায় দেখে শান্তির জন্য এক ধরনের বিশেষ ব্রত রাখেন রোকেয়া বিবি, এবং সেই মতো সে প্রতিদিন বনবিবির কাছে যেতেন। সেরকমই এক সন্ধ্যায় তিনি মন্দিরের দিকে যাচ্ছিলেন। এমন সময় স্বয়ং বিপদকে দেখে কয়েক মুহূর্তে স্তম্ভিত হয়ে যান। সম্বিত ফিরতে চিৎকার করে ওঠেন, দেখেন তার থেকে মাত্র কয়েক হাত দূরে বাঘ একটি ছাগলকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ডোরাকারার আতঙ্কে হলুদ চোখের উজ্জ্বলতা যেন সাক্ষাৎ মৃত্যু। হাতে আগুনের শিখা দেখে বাঘটা সেই মুহূর্তে তার শিকার ছেড়ে অন্ধকার ঝোপের আড়ালে গা ঢাকা দেয়। দুঃখে কষ্টে কেঁদে উঠে ছুটে যান সেই মৃত ছাগলটির দিকে, রক্তমাখা দেহটিকে বুকে জড়িয়ে ধরেন। এদিকে ঠিক সেই মুহূর্তে গ্রামের কয়েকজন তাকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে, হায় হায়, ডাইনিতে সব শেষ করে দিল। সেই চিৎকারে গ্রামের লোকজন সহ কয়েকটা বখাটে যুবকও ছুটে আসে, যাদের আগে থেকেই কুনজর ছিল রোকেয়া বিবির ওপর। তারা সঙ্গে সঙ্গে লাঠি বল্লম দিয়ে রোকেয়া বিবিকে ঘিরে ফেলে এবং চিৎকার করে বলতে থাকে, আমরা আগেই বলেছিলাম যে এটা একটা ডাইনি, তখন কেউ বিশ্বাস করেনি, এখন নিজের চোখে দেখো। বিধর্মীতে বিয়ে করা যে অন্যায়, এখন তার ফল ভোগ করো। ওকে এখন ছেড়ে দিলে সমস্ত গ্রাম একদিন খেয়ে শেষ করে ফেলবে, মারো ওকে, মারো। এই বলে মারতে যেতে কয়েকজন বয়স্ক লোক বাধা দেয় এবং বলে যে ওকে বেঁধে জমিদার বাবুর কাছে নিয়ে যেতে, ওনার বাড়ির পুত্রবধূ উনিই বিচার করবেন। রোকেয়া বিবি পরিস্থিতির আকস্মিকতায় এতটাই চমকে গিয়েছিলেন যে মুখে কিছু বলতে পারছিলেন না। খালি দু চোখে বহে মনের গহীনে জমানো ঘৃণা, ধিক্কার গলিত লাভার মতো গড়িয়ে পড়ছিল। সেই অন্যায়ের প্রতিবাদের যে ক্ষীণ আশাটুকু ছিল, সেই আশাটুকুও সেই রাতে জমিদার বাবুর চণ্ডী মণ্ডপের মন্দিরের এক নিষ্পাপ ধাতব প্রতিমার সামনে নৃশংস নির্লজ্জ সমাজের হাতে নৃশংসভাবে নির্যাতিত হয়। যখন সব শুনেও তার স্বামী দর্পনারায়ণ নির্বাক থেকে গ্রামের লোকদের সম্মতি জানায়। জমিদার ভানুশঙ্কর বাবুর নির্দেশে তাকে জ্যান্ত পুড়িয়ে মারার আদেশেও দর্পনারায়ণ চুপ থাকেন। বিশ্বাসের বলি হবার পর রোকেয়া বিবি হয়তো আর বেঁচে থাকতে চাননি, তাই সেদিন চুপ থেকে সব অন্যায় মেনে নিয়ে নিয়তির দিকে এগিয়ে যান। মশাল হাতে গ্রামের লোকেরা তাকে মারতে মারতে শ্মশানের কাছে নিয়ে গিয়ে সেই নিম গাছটির সাথে বেঁধে জ্যান্ত আগুন লাগিয়ে দেয়। দুঃখ, ক্রোধ ও বিশ্বাসঘাতকতার বেদনা জড়ানো চিৎকার জ্বলন্ত আগুনে তখনও ক্ষীণ বাকি। এদিকে এমন সময় গ্রামের অপর প্রান্তে মহিলাদের চিৎকার হট্টগোল শোনা যায়। সবাই মিলে সেখানে গিয়ে জানতে পারে এক লেঠেলের 5 বছরের একমাত্র ছেলেকে দক্ষিণ রায় টেনে নিয়ে গেছে। এ কোনো ডাইনি না, এ সত্যিই বাঘের কাজ। যতক্ষণে দর্পনারায়ণ সহ সবার ভুল ভাঙে, ততক্ষণে শ্মশানতলায় সব ছাই। এরপর হপ্তা দুয়েক বাদে প্রায়শ্চিত্তের তাগিদে জমিদার ভানুশঙ্কর 7 গ্রামের মানুষকে নেমন্তন্ন করে শ্রাদ্ধের আয়োজন করেন। দর্পনারায়ণ পিণ্ড দিতে যাবেন, এমন সময় অগ্নিশিখার মতো পুরোহিত মশায়ের সেখানে হাজির হন। ক্রোধে আক্রোশে নিজের পৈতে তুলে ধরে চিৎকার করে অভিশাপ দেন, তোরা যেভাবে আমার মেয়েকে ও তার ভেতর বেড়ে ওঠা নবভ্রূণকে জীবন্ত জ্বালিয়ে হত্যা করেছিস, আমি নিত্যানন্দ পুরোহিত যদি সারা জীবন নিষ্ঠার সহিত নিঃস্বার্থভাবে বনবিবির আরাধনা করে থাকি, তাহলে এই বংশের পরবর্তী বংশধরেরা নির্মমভাবে প্রকৃতির হাতে বলি হবে। এই বলে শ্রাদ্ধের অগ্নিকুণ্ডের দিকে থুতু ছুঁড়ে চলে যান। আসলে পরবর্তীতে জমিদার বাড়ির অন্দরমহলের দাসীদের কাছ থেকে জানা যায় রোকেয়া বিবি মারা যাওয়ার আগে 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গ্রামের সমস্যা মিটে গেলে তিনি নিজেই স্বামীকে জানাবেন, এমনটাই দাসীদের জানিয়ে ব্যাপারটা গোপন রাখতে বলেছিলেন। কিছুদিন পর জঙ্গলে ঢোকার মুখে ভাঙা কুয়োয় পুরোহিতের পচাকলা দেহ পাওয়া যায়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। জমিদার বাবু আবার ছেলের বিয়ে দেন। দর্পনারায়ণের 2 ছেলে হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে 2 ছেলেই 3 বছর ও
5 বছরের মাথায় যথাক্রমে জলে ডুবে ও দক্ষিণ রায়ের পেটে চলে যায়। পরবর্তীতে জমিদারবাবু কাশী থেকে এক অঘরীকে নিয়ে এসে কিছু উপাচার করান এবং তার ফলে দর্প নারায়ণের তৃতীয় সন্তান আমাদের কর্তামশাইয়ের বাবা জমিদার ভানুপ্রসাদ বেঁচে যান। কিন্তু সেই অঘরী যাওয়া আগে বলে গিয়েছিল যে পরবর্তী বংশধরদের কেউ যদি ভুলেও সেই শ্মশানে পা রাখে তবে তার উপর কাল নেমে আসবে, কেউ বাঁচাতে পারবে না। সেই ভুলের খেসারত গুনছে আমাদের রাজীব দাদাবাবু। বলা শেষ করে রঘু ঢোক গিলে একটা দীর্ঘশ্বাস ফেলল। সাব্বিরজি কিছুটা আন্দাজ করতে নিশ্চুপভাবে মাথা নেড়ে তারপর ফেরার সাইকেল ঘোরালেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সাব্বিরজি আসতেই দেখেন জিয়াউদ্দিন সাহেব চিন্তিত মুখে পায়চারি করছেন। সাব্বিরজি কিছু বলতে যাবেন, তার আগে জিয়াউদ্দিন সাহেব বললেন, সাব্বির, তুমিও জানো ইন্তেকালের পরে কোনো রুহু প্রতিশোধ নিতে এই দুনিয়ায় থাকে না। আর উনি তো একজন পিরানি ছিলেন। তুমি যাকে দেখেছো সেটি যে একটি শয়তান জিন, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, অসুবিধা হয়নি। আজ কিছু একটা ঘটবে, তুমি সজাগ থেকো, আমি সময় মতো উপস্থিত থাকবো। এই বলে জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য হলেন। একটা অস্বস্তিকর গুমট সমগ্র পরিবেশটাকে আবদ্ধ করে রেখেছিল। সন্ধ্যায় মান ভেঙে প্রকৃতি যেন কোনো কিছুর বিষাদে মেঘের বুক চিরে অঝরে ঝরতে লাগলো। রাতে তেমন কিছু খেল না সাব্বিরজি। এক অজানা আতঙ্কে মন অস্থির ছিল। বৃষ্টিটা একটু ধরলেও মেঘের হুঙ্কার তখনও কমেনি। মাঝে মাঝে বজ্র বিদ্যুৎ সহ গর্জে উঠছে। ঘুমটা কোনোভাবেই আসছিল না। আন্দাজ রাত তখন গভীর। ঘরের মধ্যে পায়চারি করতে করতে আকাশের বিদ্যুৎ ঝলকানিতে জানালার ওপাশে কিছু একটা দেখে চমকে যান সাব্বির। কি, এই যে রাজীব, কিন্তু ও হঠাৎ এত রাতে বৃষ্টিতে জল কাদায় ছুটে কোথায় যাচ্ছে? রাজীব, রাজীব, রাজীব দাঁড়া, রাজীব যাস নে, বাইরে ভয়ঙ্কর বিপদ রাজীব। বলতে বলতে সাব্বিরজি তসবিটা হাতে পাকিয়ে ঘর থেকে বেরিয়ে রাজীবের পিছু নেন। এই রাতে যে এক ভয়ঙ্কর বিভৎস পৈশাচিকতার সাক্ষী হতে চলেছে সেই বিষয়ে সাব্বিরজি ততটা আঁচ করতে পারেননি। জল কাদা রাস্তা, চারিদিক অন্ধকারের চাদরে মোড়ানো, অদৃশ্য সামনে হেঁটে যাওয়া ছপ ছপ শব্দকে অনুসরণ করতে করতে সাব্বিরজিও এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎই সেই মাংস পচা দুর্গন্ধটা আবারও সাব্বিরজির নাকে বাঁধল। সেই সঙ্গে সমগ্র পরিবেশটাকেও কাঁপিয়ে খিলখিলিয়ে পৈশাচিক হাসিটা যেন বুকে ছ্যাপ করে লাগলো। সাব্বিরজি এক মনে সূরা পড়তে পড়তে এগিয়ে যাচ্ছিলেন। এমনভাবে কতক্ষণ চলেছেন খেয়াল নেই। ভ্রমটা কাটল দেয়ালের মতো কোনো এক কিছুতে ধাক্কা খেয়ে। কি, জঙ্গলের দেওয়াল আসবে কোত্থেকে? সঙ্গে সঙ্গে স্বপ্নে দেখা দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে উঠল। এই যে স্বপ্নে দেখা সেই কুয়ো, তবে কি রাজীব? বিস্ময়ে আতঙ্কে কোনো কিছু না বুঝতে পেরে কুয়ার মধ্যে ঝুঁকে চিৎকার করে ডাকতে লাগলেন। হঠাৎই কুয়ার গহ্বর থেকে এক ছটফটানি ও সেই সঙ্গে গর্জনের শব্দ ভেসে উঠল। মনে হচ্ছে দুটি হিংস্র পশু ধস্তাধস্তি করছে অন্ধকার পাতালে। এদিকে নিস্তব্ধ প্রকৃতি আবার কেঁপে ওঠে। শুরু হয় তুমুল ঝড় ও বৃষ্টি। অদূরে ঝোপের আড়ালে মাঝে মাঝে মনে হচ্ছিল যেন দক্ষিণ রায়ের গর্জন। প্রাকৃতিক ও অতি প্রাকৃতিক পৈশাচিক মিলিয়ে যেন এক বিভীষিকাময় পরিস্থিতি। অভিজ্ঞতাহীন সেই বয়সে সাব্বিরজি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এদিকে জিয়াউদ্দিন সাহেবেরও দেখা নেই। সেই মুহূর্তে সাব্বিরজির সূরা আওড়ানো ছাড়া আর কোনো কিছু করণীয় ছিল না। হাতে পাকানো ভেজা তসবিটা হঠাৎই মাঝে মাঝে গরম হয়ে উঠছিল। পার্শ্ববর্তী ভয়ঙ্কর পৈশাচিক অনুভূতির আভাস দিচ্ছিল। সাব্বিরজি জানতেন আর যাই হোক কোনো অশুভ নাপাক শক্তি তাকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ এই তসবিটা তার হাতে আছে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন খেয়াল নেই। বৃষ্টিটা থেমেছে। চারিদিকে এমন ভয়ঙ্কর নীরবতা, শুধুমাত্র গাছের পাতায় জমে থাকা বৃষ্টির জলের টপ টপ করে পড়ার শব্দ ছাড়া কুয়ার ছটফটানির শব্দটাও আর আসছে না। সাব্বিরজি যেন একটা ঘোরের মধ্যে ছিলেন। ঘোরটা কাটিয়ে সাব্বিরজি ডাকলেন। খানিক বাদে কুয়ার ভেতর থেকে একটা ক্ষীণ স্বর ভেসে উঠল, সাব্বির, সাব্বির, আমাকে বাঁচা ভাই, ও আমাকে মেরে ফেলবে, ওই দেখ ও আসছে, আমাকে বাঁচা সাব্বির, আমাকে বাঁচা। কিন্তু কিভাবে সাব্বির কুয়া থেকে তুলবেন ভেবে উঠতে পারছিলেন না। অন্ধকারে এদিক ওদিক হাতড়াতে লাগলেন যদি কোনো লম্বা গাছের ডাল অথবা দড়ি কিছু পাওয়া যায়। এমন সময় হঠাৎই তার হাতে দড়ির মতন কিছু একটা বাঁধল। হ্যাঁ, ঠিক দড়ি তো। মনে হচ্ছে হয়তো এটা কোনো মধু সংগ্রহকারী বা কাঠুরে ফেলে গেছে। অন্ধকারটা তখন চোখে শুয়ে গেছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে আলো আন্দাজ করে দড়ির একটা অংশ নিজের সাথে পেঁচিয়ে বাকি অংশটা কুয়ার ভেতর ছুড়ে দেন। তারপর সাব্বির আওয়াজ দিয়ে বলেন যেন দড়িটা নিজের কোমরে বেঁধে নেয়। এরপর সাব্বিরজি ধীরে ধীরে টেনে তুললেন রাজীবকে। কয়েক মুহূর্ত যেতে না যেতেই এক পৈশাচিক চিৎকারে সমগ্র বনটা কেঁপে উঠল। সেই সঙ্গে আবারও সমগ্র পরিবেশটা পচা মাংসের দুর্গন্ধে ভরে উঠল। কুয়ার অপর দিক থেকে গাছের ডাল থেকে একজোড়া জ্বলন্ত চোখ দেখতে পেল সাব্বিরজি।
এটা চোখ নাকি আগুনের গোলা, যার আলোর আশেপাশে ডালপালাগুলো ক্ষণিক আলোকিত হয়ে উঠেছে। তাতেই বোঝা যাচ্ছে কি বিভৎস ভয়ঙ্কর রূপ শূন্যে ভেসে আসা সেই নরপিশাচটির। ছেঁড়া ফাটা কালো শাড়ির আঁচলটি উঠছে, মাথায় চুলগুলো সাপের ফণার মতো ভেসে আছে, কঙ্কাল তার মুখে করাতের ফলার মতো দাঁত, তাদের কিছু একটা কালচে কিছু একটা চুইয়ে পড়ছে। এই দৃশ্য সহ্য করা যায় না। সাব্বিরজি আঁতকে উঠে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেললেন। আসলে সেটাই ছিল সাব্বিরজির প্রথম নির্মম, ভয়ঙ্কর, বিভৎস পৈশাচিক অভিজ্ঞতা। যদিও পরবর্তীতে দীর্ঘ 25 বছরেও এর থেকেও বহু ভয়ঙ্কর, বিভৎস পৈশাচিক আতঙ্কের সম্মুখীন হয়েছেন, মোকাবিলা করেছেন তিনি। চোখ বন্ধ করার মুহূর্তেই পিশাচটা পৈশাচিক হাসি দিয়ে রাজীবের উপর ঝাঁপিয়ে পড়ে ওর ঘাটটা কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে উষ্ণ রক্ত ছিটকে এসে সাব্বিরজির গায়ে পড়ে। এ যেন তার স্বপ্নে দেখা নির্মম বাস্তবায়িত রূপ। রাজীব করুণ চিৎকার দিয়ে আবারও কুয়ার গহীনে মিলিয়ে যেতে থাকে। সাব্বিরজি কি করবে কিছু বুঝতে না পেরে তসবিটা সূরা পড়তে পড়তে রাজীবের দিকে ছুড়ে দেন। সঙ্গে সঙ্গে পিশাচটা ফিনফিনে গলায় খিলখিলিয়ে হেসে ওঠে। এ কি করলে তুমি অবোধ। তসবিটা তোমার রক্ষা কবচ ছিল, তাই ওই শয়তান তোমার কিছু করতে পারেনি। কিন্তু এখন তা নেই। আমার পক্ষেও এই মুহূর্তেকে আটকানো সম্ভব না। তুমি যত শীঘ্রই সম্ভব বন বিবিকে স্মরণ করো, উনি শেষ ভরসা। আমিও চেষ্টা করি কয়েক মুহূর্ত শয়তানটাকে বেঁধে রাখার জন্য। পেছন থেকে জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন। সাব্বিরজি সঙ্গে সঙ্গে স্বপ্নে বলা শ্লোকটি বন বিবিকে স্মরণ করে আওড়াতে লাগলেন। কয়েক মুহূর্ত পর চোখ ধাঁধানো স্নিগ্ধ পবিত্র উজ্জ্বলতায় কুয়ার ভেতরটা সহ আশেপাশের জায়গা আলোকিত হয়ে উঠল। সেই সঙ্গে পরিবেশ ছড়িয়ে থাকা পচা দুর্গন্ধটার পরিবর্তে একটি মিষ্টি গন্ধ সাব্বিরজিকে তন্দ্রাচ্ছন্ন করে তুলল। অপরদিকে পিশাচটি রাগে গজগজ করতে করতে তার দিকে এগিয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে জিয়াউদ্দিন সাহেব তাকে এক অদৃশ্য বাঁধনে বেঁধে ফেলেন। এরপর পিশাচটির আর্তনাদে কানের পর্দা ফাটার অবস্থা। এদিকে আশ্চর্যজনকভাবে রাজীব শূন্যে ভাসতে ভাসতে অজ্ঞান অবস্থায় ওপরে উঠে আসছিল, বুকের ওপর তসবিটা রাখা। সাব্বির, তাড়াতাড়ি তসবিটা হাতে নাও। রাজীবকে নিয়ে বনবেবীর মন্দিরে শুইয়ে যত তাড়াতাড়ি সম্ভব শ্মশানের নিম গাছটায় আল্লাহকে স্মরণ করে আগুন দাও। তবেই এই পিশাচকে সমূলে শেষ করা সম্ভব। আমি একে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, তাড়াতাড়ি করো। জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন। সাব্বিরজি আর দেরি না করে রাজীবকে রীতিমতো কাঁধে তুলে দ্রুত বনবিবির মন্দিরের দিকে রওনা হন। মন্দিরে রাজীবকে শুয়ে অন্ধকারে হাতড়ে প্রদীপ বেদির পাশ থেকে প্রদীপ জ্বালানো ঘি ও একটি দিয়াশালাই খুঁজে পান। সেগুলো নিয়েই ছুটে যান শ্মশানের সামনে মৃত কঙ্কালের ন্যায় দাঁড়িয়ে থাকা নিম গাছটির দিকে। ঘি ছড়িয়ে আগুন দিতে বৃষ্টিতে ভেজা জীর্ণ নিম গাছটি নিমেষে অদৃশ্য অপ্রাকৃতিক শুভ শক্তির কৃপায় দাউ দাউ করে জ্বলে উঠতে থাকে। আর সেই সঙ্গে সঙ্গে বনের দিক থেকে এক করুণ আর্তনাদ ভেসে ওঠে। খানিক বাদে জঙ্গলের দিক থেকে একটি জ্বলন্ত কঙ্কাল শূন্যে ভাসতে ভাসতে এসে দাউ দাউ করে নিম গাছটায় শেষবারের মতো আর্তনাদ করে মিলিয়ে যায়। আগুন তখনও নিভু নিভু রক্তিম আভা। পূবের আকাশে হালকা লাল আবিরের ছটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। উজ্জ্বল হচ্ছিল সেই রং। ধূসর কুয়াশায় ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আতঙ্কিত ক্লান্ত রাজীবজি ধপ করে মন্দিরের বারান্দায় বসে পড়েন। বেলা বাড়তে পুরোহিত মশাই মন্দিরে এসে চমকে যান। পরে গ্রামবাসী ও কর্তাবাবুকে ডেকে আনেন। উদয়শঙ্কর বাবু ছেলে ও ছেলের বন্ধুকে অবস্থায় দেখে চিন্তিত হয়ে পড়েন। সাব্বিরজির ঘুমটা ভাঙে আশেপাশের হৈ হট্টগোল শুনে। এরপর সাব্বিরজি সেই বিভীষিকাময় রাত্রিতে ঘটে যাওয়া পৈশাচিক ঘটনার কথা সবাইকে জানান। এরপর আরো 2 দিন রাজীবদের বাড়ি থেকে অফুরন্ত আতিথেয়তা উপভোগ করে এক সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। গ্রামবাসী সহ উদয়শঙ্কর বাবু ও সাব্বিরজিকে ফেরিঘাটে বিদায় জানাতে আসেন। রাজীব দ্রুত সুস্থ হতে থাকে। লঞ্চে উঠে সাব্বিরজি দেখেন তার সামনের রেলিংয়ের পাশে জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে। সেই রাতের বিভীষিকাময় পরিস্থিতি আর একবার চোখে ভেসে উঠল তার। তিনি জানতেন জিয়াউদ্দিন সাহেবকে আর কেউ দেখতে পাচ্ছেন না। চুপচাপ তার পাশে গিয়ে দাঁড়ালেন। অলৌকিকভাবে সাব্বিরজির মনে প্রশ্ন বুঝতে পেরে জিয়াউদ্দিন সাহেব বলতে লাগলেন, আমি জানি তোমার মনে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই শয়তান জিন এই নিম গাছে বন্দী ছিল দীর্ঘ কয়েকশো বছর ধরে। উদয়শঙ্কর এক পূর্বপুরুষের জন্য ভানুশঙ্করেরও আগে। একদিন সেই গাছ থেকে প্রথম ছোট্ট রোকেয়া বিবিকে দেখে তার ভালো লেগে যায় রোকেয়া বিবিকে। কিন্তু রোকেয়া বিবির কাছে আসতে পারছিল না। পরবর্তীতে রোকেয়া বিবি বড় হয়, বিয়ে হয় এবং তারপর সেই নৃশংস ঘটনা ঘটে।
যেহেতু সেটা ছিল জঘন্য পাপ এবং তাকে যে বন্দী করেছিল তারই পরবর্তী বংশধর সেই কুকর্ম করেছিল, তাই পিশাচটি মুক্ত হয় এবং তার কামনা বাসনা চরিতার্থ করতে না পেরে রাগে ক্ষোভে ফেটে পড়ে। এদিকে রোকেয়া বিবির হত্যার প্রতিশোধ নিতে পুরোহিত মশায়ও তন্ত্র সাধনা করে সেই সন্তানকে আহ্বান করেন। পুরোহিত মশায়ের দেওয়া অভিশাপকে তখন শয়তানটা হাতিয়ার বানিয়ে ঝাঁপিয়ে পড়ে জমিদার ভানুশঙ্করের পরিবারের ওপর। এরপর বাকিটা তুমি জানো। রোকেয়া বিবি একজন পাক বিরানী ছিলেন। তিনি কোনোভাবেই বদলা নিতে পারেন না। একজনের দেয়া অভিশাপ অন্য একজন বয়ে নিয়ে যাচ্ছিল। সাবধানে যাও সাব্বির, আর ভবিষ্যতে এইরকম কোনো পরিস্থিতিতে তসবিটা হাত থেকে খুঁড়ো না যেন। এরপর জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য হয়ে যান। পরবর্তীতে রাজীব সুস্থ হয়ে গ্রামেই বাবার ব্যবসা সামলায়। পড়াশোনা আর এগোয়নি রাজীবের সাথে এত বছর পর আজও যোগাযোগ আছে সাব্বিরজির। এই বলে তার ঘটনা শেষ করেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাকে সবসময় ভালো রাখুক, সেই দোয়াই করি। রাসেল ভাই, আমি নারায়ণগঞ্জ থেকে হাবিব বলছি। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, সেটা হচ্ছে 80-র দশকের একটা ঘটনা। নারায়ণগঞ্জের বন্দরে আপনার একটা গ্রাম আছে, হাজিপুর গ্রামটার নাম। এই ঘটনাটা মূলত আসলে আমার এক কাজিনের থেকে আমার শোনা। ওইখানে আমাদের এই এলাকাটা, প্রথমে এলাকাটার ব্যাপারে একটু বলি। এই এলাকাটা হচ্ছে একটা, বলতে গেলে অন্য 10টা গ্রামের থেকে বিচ্ছিন্ন একটা গ্রাম। মানে এই গ্রামের উপর দিয়ে অন্য কোনো গ্রামে যাতায়াত করা যায় না। এটা ছিল একেবারে সিঙ্গেল একটা গ্রাম। মানে ওই গ্রামে যাওয়ার জন্য জাস্ট ওইখানকার উদ্দেশ্য করে যাওয়া, ওইখান থেকে বের হওয়া, এরকম একটা ব্যাপারই ছিল। এটার সাথে অন্য কোনো গ্রামের সাথে রাস্তার কোনো যোগাযোগ ছিল না। তো 80-র দশকে ওইখানে বলতে গেলে এক আঙ্কেল, ওনার নাম ছিল তখন পিয়ার। তো এলাকায় সবাই তাকে পিয়ারু পিয়ারু বলেই ডাকতো। তো ওই পিয়ারু আঙ্কেল, উনি হচ্ছে ওনার ওই গ্রামেরই অপর পাশে একটা জায়গা, যেটা গ্রামেরই একটা পাশ, ওই পাশ দিয়ে একটা জমি বা বিল যেটাকে বলি আমরা, বিল ছিল একটা, মাধব পাশা বিল বলে এটাকে। এখন ওই বিলটা আছে, তবে হয়তো পরিবর্তন হয়েছে কিছু। তো ওইখানে হচ্ছে ওনার শ্বশুর বাড়ি। তো ঘটনার সূত্রপাত যেভাবে হয় আর কি, উনি হচ্ছে ওনার শ্বশুর বাড়িতে একদিন যান। শ্বশুরবাড়িতে একই গ্রামে শ্বশুরবাড়ির পাশাপাশি। তো শ্বশুরবাড়িতে যাওয়ার পর ওখানে শ্বশুরবাড়ির পাশে যে বিল ছিল, বিলের মধ্যে উনি বিকাল থেকে একটু সময় টময় কাটান, ওখানে বসে থাকেন, হাঁটেন। হ্যাঁ, তারপরে একটা লাঠি ছিল হাতের মধ্যে, উনি এইভাবে জাস্ট ওখানে কিছুই করেন, গাছ টাছ এগুলা লাঠি দিয়ে উনি কিছু পরিষ্কার টরিষ্কার করেন, এরকম আর কি ব্যাপারটা। তো উনি আবার সন্ধ্যার পরে ওনার শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে উনি ওনার বাসায় চলে আসেন। তো ওনার বাসায় চলে আসার পর রাত তখন প্রায় বাজে হচ্ছে 8:30 9টা, 8:30 9টা বাজে। তখন মানে ওইখানে মোটামুটি ভালো রাত্র, মানুষ মানে বলতে গেলে সজাগ থাকেন ওইভাবে। সবাই এর আগেই খাওয়া দাওয়া শেষ করে, রাতের কাজকর্ম শেষ করে শুয়ে পড়ে। তো ওই সময় ওনার বাসায় ওই সময় ছিল আপনার হারিকেন বা কুপি এই ধরনের এই ছিল। তখন ইলেকট্রিসিটিটা ওইখানে ছিল না। পাশের যে বিল, এই বিলের অপর পাশে হচ্ছে এই পিয়ারু কাকার নানির বাড়ি ছিল ওইখানে। তো নানির বাড়িতে ওনার এক সমবয়সী মামাতো ভাই ছিল, বন্ধু সুলভ, যাদের সাথে চলাফেরা করতে এরকম। তো কয়েকজন লোক আসে ওনার কাছে, রাত তখন 8:30 বা 9টা বাজে। এসে বলে যে, পিয়ারু ভাই, আপনার যে মামাতো ভাই, ও তো আসলে একটু অসুস্থ, আপনাকে একটু ইমিডিয়েট ওইখানে যাওয়ার জন্য বলেছে। তো উনি আর অত চিন্তা ভাবনা না করে মনে করলেন যে হয়তো খবর পাঠিয়েছে, যেহেতু ইমার্জেন্সি একটা ব্যাপার। উনি জাস্ট ওনার শার্ট বা এরকম একটা কিছু পরে তাদের সাথে রওনা হন। কিন্তু গ্রামের রাস্তা পার হয়ে উনি ওই বিলের মধ্যে নেমে হাঁটা শুরু করেন ওই লোকদের সাথে। তো উনি সামনে হাঁটতেছিলেন, ওই লোকগুলো ওনার পিছনে পিছনে হাঁটতেছিল। তো উনি জাস্ট হাঁটতেছে, তারা তার সাথে কোনো কথাবার্তা কনভারসেশন হচ্ছে না। আর উনি একটা ফিস 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 এরকম একটা শব্দ, পিছনের যে কয়েকজন তারা নিজেরা যে কিছু একটা কথা বলতেছে, এইটা তিনি বুঝতে পারেন যে সে ফিস ফিস একটা শব্দ হচ্ছে, কথা বলতেছে। তো উনি এটা আসলে ওনার মাথার মধ্যে ওই ব্যাপারগুলো এরকম কাজ করতেছিল না। ওনার মাথার মধ্যে যে চিন্তাটা ছিল যে ওনার রিলেটিভ অসুস্থ, ওনাকে ওইখানে খুব দ্রুত যেতে হবে। তো উনি হাঁটতে হাঁটতে ওই দিকটা দিয়ে প্রায় যখন বিলের মাঝামাঝি রাস্তা ক্রস করেন, মাঝপথ পর্যন্ত ক্রস করেন, তখন উনি দেখেন কি ওনার শরীরে পিচ্ছিল টাইপের কিছু মানে পড়তেছে এসে। তখন উনি লক্ষ্য করলেন পিছনে থাকা লোকগুলা ওনাকে আসলে থুতু দিচ্ছে। পিছনে থাকা লোকগুলো ওনাকে সবাই মিলে থুতু দিতেছে। তখন থুতু দিতেছে এবং উনি গায়ে হাত দিয়ে দেখেন সেগুলো পিচ্ছিল টাইপের। তো উনি মানে যেহেতু গ্রামের মানুষ আর ওই সময় বিষয়গুলো সমাজে অনেক প্রচলিত ছিল, তখন উনি কিছুটা বুঝতে পারেন যে আসলে যেটা ওনার সাথে হচ্ছে এটা আসলে স্বাভাবিক কোনো বিষয় না। তখন উনি চিন্তা করেন যে এখন আমার কি করা উচিত। বরাবর যদি আমি দৌড় দিই, নানির বাড়ি সময় যাওয়ার জন্য যে সময় প্রয়োজন, এটা অনেক রাস্তা।
তো এর থেকে বেটার আমি যদি বামে আমার শ্বশুর বাড়ি বিলের যে অপর পাশে আমি যদি ওই দিকটায় দৌড় দিই, তো বিলের ওই দিকটা আমার জন্য কাছে হয়। তখন উনি এই চিন্তা করে উনি দৌড়াতে শুরু করেন, ওইখান থেকে শ্বশুর বাড়ির দিকে দৌড়াতে শুরু করেন। তো উনি দৌড়াতে যখন শ্বশুর বাড়ির কাছাকাছি আসেন, শ্বশুর বাড়ির এই দিকটা একটা পুকুর আছে, এই পুকুরটার অনেক বদনাম ছিল ওই সময়, এটা নিয়ে অনেক ব্যাড রিপুটেশন ছিল। ওটাকে বলতো আপনার হচ্ছে মাইস পুকুর, এরকম নাম ছিল পুকুরটার, মাইস পুকুর। তো ওই পুকুরটার একটা বদনাম ছিল, এই পুকুরটার মধ্যে অনেকেই অনেক কিছু দেখেছে, অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। ওই পুকুরটা ক্রস করার সময় পিছনে থাকা ওই লোকগুলা বা অবয়বগুলা তাকে ধরে ফেলে এবং ধরে তাকে টানতে টানতে হচ্ছে পুকুরের মধ্যে নামিয়ে ফেলে। পুকুরের মধ্যে নামিয়ে তাকে হচ্ছে ওইখানে পানির নিচে তাকে হচ্ছে করা শুরু করে, চুবানো শুরু করে। তো এইদিকে ঘটনা হচ্ছিল ওনার বাসার মধ্যে ওনার যে বড় দুই ভাই ছিল, ওনার বাবা ছিল। তো ওনারা একটু আলোচনা করে যে কি হইলো বিষয়টা, পিয়ারোকে কে ডাক দিয়ে নিয়ে গেল। তো এক ভাই বলে যে শুনলাম না নানির বাড়িতে নাকি অমুক ভাই অসুস্থ, এই জন্য ওকে নিয়ে গেছে। তখন ওনারা একটু চিন্তায় পড়ে যায় যে আসলে নানির বাড়িতে এরকম অসুস্থ, তাহলে তো পরিচিত কেউ আসতো। আর তখনকার সময় তো গ্রামের এক গ্রামের লোক আরেক গ্রামের সবাইকে মোটামুটি চিনতো। তো এরকম পরিচিত কোনো লোক মনে হলো না, এত রাত্র করে ওকে নিয়ে গেল আর ও একা গেল। তো ওনারা চিন্তা করে আচ্ছা ঠিক আছে, আমরা একটু কাজ করি, আমরা বিল দিয়ে যাই ওই বাসায়, যেয়ে দেখি কি হয়েছে, অথবা রাস্তায় যদি কোনো প্রবলেম ওর যদি হয়ে থাকে। তো ওনারা এই চিন্তা করে ওনারা আবার কয়েকজন হারিকেন টারিকেন নিয়ে বের হয়, বিলের রাস্তা ধরে ওনারা হচ্ছে হাঁটা শুরু করে। তো হাঁটতে হাঁটতে ওনারা যখন সামনে যায়, ওনারা দেখে যে অনেকটা দূর থেকে ওই মাইস পুকুরের ওইখান থেকে একটা মানে বাঁচাও বাঁচাও এই ধরনের শব্দ ভেসে আসছে। তখন ওনারাও বুঝতে পারে গ্রামের মানুষ, ওনাদের এগুলো বিভিন্ন বিষয় সম্পর্কে আগে থেকে এই ধরনের ব্যাপারগুলোতে ধারণা ছিল। তখন ওনারাও ওইখান থেকে মানে দৌড় দেয় হচ্ছে ওই পুকুরের দিকে। তো ওনারা ওই পুকুরের দিকে দৌড় দিয়ে হারিকেন নিয়ে দৌড়াতে গিয়ে দেখে যে পুকুরের মধ্যে প্রায় আধমরা অবস্থায় পিয়ারু কাকা, ওনাকে কেউ বা কারা এরকম ভাবে পানির মধ্যে হচ্ছিল মানে তাকে চুবিয়েছে। তো সে বলতেছে আমাকে বাঁচান এরকম অবস্থা। তো তারা ওইখানে গিয়ে হারিকেন টারিকেন দিয়ে তারপর তাকে ওইখান থেকে তুলে তাকে হচ্ছে ধরে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে সে তাকে গরম পানিতে গোসল বা গরম দুধ দেওয়া, এই ধরনের শেক দেওয়া, এই বিষয়গুলো যে ট্রিটমেন্টগুলো প্রাথমিক ছিল সেগুলো হচ্ছে বাসায় তারা করার পরে হচ্ছে তার মুখ থেকে তারা ঘটনা শোনে যে কি হয়েছে আসলে রাস্তার মধ্যে তার সাথে। তো সবাই শোনার পরে পরের দিন তার প্রচুর জ্বর আসে। আর পরের দিন হচ্ছে তারা একজন হুজুরকে বাসায় নিয়ে আসে। একজন হুজুরকে নিয়ে আসার পরে হুজুর বলে যে আসলে ওকে তো আসলে জিনে আসর করেছে। জিনে আসর করেছে। ওই জিনকে ওই হুজুর বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে ওই জিনকে তারা উপস্থিত করে। তো উপস্থিত করার পরে জিজ্ঞেস করে যে আসলে কি কারণে তোমরা ওরা আসলে এরকম ক্ষতি করতেছে। তো হুজুর যখন বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে ওই জিনকে উপস্থিত করে, ওই জিনটা তখন মানে যেটা জানায় যে আসলে গতকাল যখন ওই পিয়ারু কাকা ওনার শ্বশুর বাড়ির পাশে যে জমিতে লাঠি দিয়ে পরিষ্কার করতেছিলেন ঝোপঝাড়, তো সেখানে হচ্ছে ওই জিনের একটা বাচ্চা ওইখানে খেলা করতেছিল। তো ওই বাচ্চাটা হচ্ছে ওই তার লাঠির আঘাতে ওই বাচ্চাটা হচ্ছে মারা যাওয়াতে হচ্ছে ওরা ওই জিনরা হচ্ছে পিয়ারু কাকার উপরে ক্ষিপ্র হয়ে ওরা ওনার উপরে অ্যাটাক করে বা ওনাকে মেরে ফেলার জন্য একটা পরিকল্পনা করে। তো যদি ওরা বলে আর কি, জিনটা বলে যে যদি কালকে ওনারা ওই সময়টা ওইখানে ওই মাইস পুকুরের ওইখানটা না যেত তাহলে পিয়ারু কাকাকে ওরা মেরেই ফেলতো। তো এটা জানার পর ওই জিনকে আসলে হুজুর বলে দেখ ও তো আসলে ইচ্ছা করে এটা করেনি, আর ও তো জানতো না যে তোর বাচ্চা এখানে খেলা করতেছিল, এখানে তো ওর তো কোনো দোষ নেই। তো পরে বিভিন্ন ওই জিনটার সাথে বিভিন্ন আলোচনা সাপেক্ষে এইটার একটা সমাধান করা হয় এবং পরে আস্তে আস্তে পিয়ারু কাকা সুস্থ হয়ে ওঠেন। তো রাসেল ভাই এই ছিল আজকের ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়, চলুন শুনে আসি। প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ শ্রাবণ, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি একটা ঘটনা পেয়েছি। ঘটনাটা বর্তমানে আমার মেসের রুমমেট থেকে শোনা। তো সে তার এক বন্ধুর ঘটনা আমার কাছে বর্ণনা করেছে। তো কামাল ঢাকায় একটি মেসে থাকতো। মেসে কামালের সাথে কামালের একটা রুমমেট ছিল। ওই রুমমেট এর বিহেভিয়ার খুবই ভালো ছিল। তারা দুইজন বন্ধুর মতো আচরণ করত। তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল। তারা অনেক বিষয় নিয়ে আলোচনা করত এবং মাঝে মধ্যে কিছু স্টাডিও করত। কিন্তু আপনার কামাল হঠাৎ লক্ষ্য করে যে তার রুমমেটের মধ্যে কিছু অস্বাভাবিক
আচরণ আছে। অস্বাভাবিক আচরণ বলতে আমার বন্ধুর সেই রুমমেটটি অর্থাৎ কামাল, সে তাড়াতাড়ি রাতের বেলা ঘুমাতো, 12টার আগেই ঘুমিয়ে যেত। এরপরে সে অনেক সময় লক্ষ্য করেছে যে তার সেই রুমমেটটি রাত হঠাৎ ঘুম থেকে উঠে যায় এবং উঠে কোথাও বেরিয়ে যায়, এবং এরপরে ওর ফিরতে অনেক দেরি হয়। হ্যাঁ, অনেক সময় কামাল রাতের 2টা-3টা বাজে উঠেও ওকে ওর সাথে দেখেনি এবং কোথায় গিয়েছে তা জানে না। এটা তার মনে একটু সন্দেহ সৃষ্টি করে, কিরে এই লোকটা রাতের বেলা এত মধ্যরাতে কোথায় যায়। এখন স্বভাবতই এরকম তো অনেকদিন ঘুরতে থাকলে সন্দেহ সৃষ্টি হতে পারে। তবে প্রথমে সে একটা ব্যাখ্যা বের করেছিল যে হয়তোবা তার স্লিপ ওয়াকিং বা ঘুমের মধ্যে হাঁটা যেটা, সেটা হলেও হতে পারে। তো এটা ভেবে কিছুদিন ও এটার ব্যাখ্যা করেছিল, কিন্তু এই ঘটনা যখন লাগাতার ঘটতে থাকে প্রায় প্রতিদিনই, ও একটু চিন্তিত হয়ে পড়ে। একদিন সে বলে ফেলে তার রুমমেটকে যে তুমি এই যে হঠাৎ রাতের বেলা হঠাৎ হারিয়ে যাও, তুমি কোথায় যাও। এটা বলার পরে তার রুমমেট কোনো উত্তর দেয় না, অনেক বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে থাকে। তো কামাল আর ভয়ে কিছু বলেনি, এই বিষয়টা তখন আপাতত ও মাথায় নেয়নি। তারপরে ওর মনে সন্দেহ আরো ঘনীভূত হলো। তার কাছে মনে হচ্ছিল যে এই ছেলে কোনো না কোনো হয়তো বা অপরাধের সাথে জড়িত। তো একদিন সে চিন্তা করলো যে ও যখন রাতের বেলা বেরিয়ে যাবে তো তখন সে ওর পিছু নিবে চুপি চুপি। তো যেই ভাবার সেই কাজ। রাত 12টা-12:30টার দিকে কামাল ঘুমের ভান করে শুয়েছিল, ঠিক তখনই তার রুমমেটটি রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। তার হাঁটার ধরনটাও একটু অদ্ভুত ছিল, মানে কিরকম হাঁটা চলাটা অন্যরকম ছিল রাতের বেলা যখন বেরিয়ে যাচ্ছিল। তো ও কিছুক্ষণ শুয়ে থাকে, তারপরে এবারে ওর পিছু নেওয়ার জন্য আস্তে আস্তে শব্দ না করে কামালও বেরিয়ে যায়। তারপরে ওরা 2তলা অথবা 3তলার উপরে থাকতো, সিঁড়ি বেয়ে নিচে নামে। তখনও কিন্তু ওই বন্ধুটি টের পায়নি যে কেউ তার পিছু নিয়েছে। কামাল এরকম ওর পিছু নিতে নিতে আপনার একটা রোড পর্যন্ত হেঁটে যায়। অনেক দূরে ছিল, অনেক ডিস্টেন্স মেনটেন করছিল, মাঝে মাঝে দাঁড়িয়েও যাচ্ছিল যেন ও কিছুতেই বুঝতে না পারে যে সে ওই ছেলেটার পিছু নিয়েছে। তারপরে হাঁটতে হাঁটতে তারা তাদের ওই এলাকায় একটা বড় মাঠ ছিল, সেই মাঠটার মধ্যে উপস্থিত হয়। তো কামাল তখন মাঠটার প্রথম দিকে ঢুকেছিল, কিন্তু ওই ছেলেটা হাঁটতে হাঁটতে একেবারে মাঠের মাঝখানে একটা বড় গাছ ছিল, সেই গাছটার সামনে দাঁড়িয়েছিল। তারপরে ও হঠাৎ করে দেখে যে ওই ছেলেটা শুধু একা গাছতলায় দাঁড়িয়ে নেই, তার সাথে কিছু ছায়ামূর্তি অবয়ব, সাদা লম্বা এরকম কিছু ভয়ঙ্কর টাইপের লোকও ছিল। তার চোখগুলো ও বলেছিল যে মানে কিরকম লাল লাল, মানে একটু ভয়ানক ব্যাপার আর কি। ওরা কি একটা অন্য ভাষায় যেন কথা বলছিল, মানে ঠিক বুঝে যাচ্ছিল না, এবং গলার স্বরগুলো খুব মোটা ছিল। ও ভয়ে আর কাছেও যাচ্ছিল না, মানে মোটামুটি দূর থেকে এটা লক্ষ্য করছিল। কিন্তু তখনই ঘটে বিপত্তি। ও হঠাৎ করে মানে একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠে ওর পাশ দিয়ে যাওয়ার সময়, তারপরে ও একটা মানে ইটের সাথে ধাক্কা লেগে একটু পড়ে যায়। তো এই 2টা ঘটনা এই যে ওই লোকগুলোকে সচকিত করে। তারপরে ও যা দেখে তা আসলে বিশ্বাস করার মতো না, যে ওই ছেলেটির সাথে যে 2টি লোকের কথা বলেছিলাম ওরা হুট করে অদৃশ্য হয়ে যায়, মানে চোখের সামনে ভ্যানিশ হয়ে যাওয়ার মতো আর কি। আর ওই ছেলেটিও বুঝে যায় যে কেউ তার পিছু নিয়েছে। সে মুহূর্তের মধ্যেই আপনার ওর কাছে, কামালের কাছে চলে আসে। তো কামালের তখন একেবারে ভয়ে ঘাম দিচ্ছে সারা শরীরে। তখন ওই ছেলেটা মানে অনেক রাগান্বিত স্বরে বলে যে তুমি আমার পিছু নিয়েছিলে কেন। তখন কামালের মুখ দিয়ে কোনো মানে কথা বের হচ্ছিল না, ও একেবারে ভয়ে একেবারে শেষ। তো এরপরে বলে যে তুমি আমার পিছু নিয়ে ঠিক কাজ করো নাই, আমি
তোমার ক্ষতি করতে চাই না, তোমার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি এই সম্পর্কটা নষ্ট করতে চাই না। তারপরে এবারে কামাল ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যে আসলে তুমি কে, হ্যাঁ তোমার আসল পরিচয়টা কি, অনেকটা কাঁদো কাঁদো স্বরে। তখন সে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলে যে আমি কি এটা জানার দরকার নেই, তবে আমি অন্য জগতে থাকি, হ্যাঁ সেটা তুমি বুঝে নাও যে আমি কোথায় থাকি। আমার অনেক ইচ্ছা ছিল মানুষের সাথে থাকলে কিরকম লাগে, মানুষের জীবনটা কিরকম এটা দেখার। তো এই উদ্দেশ্যেই মূলত আমি তোমাদের এখানে থেকেছিলাম। আমি চাইনি যে কেউ আমার এই গোপন ইয়াটা জানো, তো আমি চাই না আর তুমি এই কথাটা কাউকে বলো, কারোর সামনে প্রচার করো। হ্যাঁ এটা যেন আমাদের দুইজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটা কাউকে তুমি বলবে না। তো তখন কামাল ভয়ে ভয়ে সায় দেয় যে সে কাউকে বলবে না। তখন ওই ছেলেটা বলে যে তুমি এখন পিছন দিকে না তাকিয়ে তুমি সোজা তোমার বাসায় চলে যাও এবং দৌড়ে দৌড়ে চলে যাও, কারণ আমি হয়তোবা তোমার ক্ষতি করব না, কিন্তু আমার আশেপাশে যেসব মানে জিন বা তার সহচর বা এরকম কেউ, ওরা তো তোমাকে দেখে গেছে, ওরা তোমার চোখের সামনে দেখেছে, ওরা অদৃশ্য হয়ে গেছে। এখন এরা কি তোমার কোনো ক্ষতি করে কিনা তা আমি বলতে পারবো না। তো এরপর আপনার কামাল অনেক মানে ভয় পেয়ে সে এক দৌড়ে আপনার দৌড় দেয়। তারপরে দৌড় দেওয়ার পর সে কিছুক্ষণ দৌড় দেওয়ার পর সে বুঝে যে সে আসলে বাইরে কোথাও নয়, সে তার রুমের ভিতরে দৌড়াচ্ছে। মানে এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার যে সে একটা বড় মাঠে ছিল, সেখান থেকে আপনার 2-3 তলা উপরে বেয়ে মুহূর্তের মধ্যে সে কিভাবে ওর রুমে চলে আসলো, এবং এতক্ষণ যে ও এত ঘটনা ঘটেছে, ওই ছেলেটার পিছু নিয়েছে, তারপরে এই যে এত কিছু দেখেছে, তারপর হুট করে ওর ঘরে চলে আসলো। মানে এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। ও মানে পাগলের মতো একটা অবস্থা হয়ে গেছিল। এরপরে ও আর তখন সারা রাত পর্যন্ত ঘুমায়নি, ও মাথা ঝিমঝিম করছিল, কিছুই বুঝতেছিল না। তারপরে ও দেখতেছে যে ওর রুমমেটের বেডটা ফাঁকা, মানে ওইখানে কেউ নেই। আর মানে ও নিজের মনকে প্রথমে বোঝানোর চেষ্টা করেছে এটা হয়তো আমার স্বপ্ন হতে পারে, কিন্তু স্বপ্ন হলে ওর রুমমেট কোথায় বা কি। এরপরে আপনার অনেকদিন কেটে যায় এই ঘটনার পরে, এটার কোনো ব্যাখ্যা পায় না। তো ওই রুমমেটের আর কোনো খোঁজ খবর পায় না। ওই রুমমেট যে নাম বলেছিল, যে ঠিকানা ওই সময় বলেছিল, ওই ঠিকানায় ও কিছুটা খোঁজ খবর নিয়ে দেখেছিল যে আসলে এই নামে এই ঠিকানায় কোনোখানে কেউ থাকে না, এবং ও যে ডিপার্টমেন্টের কথা বলেছিল কলেজে, মানে সেই ডিপার্টমেন্টে আসলে এই নামে কেউ নেই, এবং ওর খোঁজ খবর নিতেও কেউ আসেনি। একজন মানুষ এরকম ভাবে মিসিং হয়ে গেল। ওর যে জিনিসপত্রগুলা, আসবাবপাতিগুলো, ওগুলো কিন্তু সব মেসে পড়েছিল। তো এটা একটা মানে ভয়ঙ্কর ঘটনা আর কি, আর এটা তার জীবনে অনেক প্রভাব ফেলেছিল। আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরিতে। আশা করছি স্টোরিটা আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি স্টোরিতে চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার বাসা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়। তো ঘটনায় যাওয়া যাক। আমার গ্রামের বাড়ি বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে। সেখানে আমার খালার বাড়িও আছে। তো সেই জায়গাটা নিয়ে অনেক কাহিনী রয়েছে, বিশেষ করে আমার খালামনির বাসা যেখানে অবস্থান করে ওই জায়গাটা মানে খুব একটা ভালো নয়। তো আমি আজকে আমার মানে লাইফ থেকে না একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। আসলে আমার ঘটনা আমার খালাতো বোনকে নিয়ে। আমার খালাতো বোন, আমি ক্লাস 9-এ মেবি, হ্যাঁ আমি ক্লাস 9-এ পড়ি। আমার খালাতো বোন মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে নিজের শ্বশুর বাড়ি গিয়েছিল। তো সেখান থেকে বাসা যাওয়ার মানে আমি বলে দিই, আমার দুলাভাই মানে তখন, এখন কি করে জানি না, তখন আরএফএল কোম্পানিতে জব করতো, তিনি দিনাজপুরে থাকতো, এবং আমার বোনকে তিনি বাসায় রেখে যেত। তো কাজেই উনি যখন এসএসসি পরীক্ষা শেষ করে যখন বাসা যাচ্ছিলেন, তখন দুলাভাই তাকে রেখে যাওয়ার পর তার মুখে এক ধরনের ঘা উঠে। সো এই ঘায়ের কারণে ওই আপু কিছু খাইতে পারতো না, ইভেন মানে এটা আসলে আমার খালামনিও, আসলে গ্রামের মানুষ খুব একটা বুঝতে পারেনি যে এটা নিয়ে একটা বড় কোনো, ভাবছে সিম্পল কোনো বিষয়। তো তারপর থেকে তার ঘা আরো বাড়তে থাকে। তখন এক পর্যায়ে আমার খালামনি যখন আমার খালাতো বোন একাই ঘুমায়, সকালবেলা ফিল করতে পারে যে আমার খালাতো বোনকে কেউ মারছে। ইভেন রাতের বেলা তিনি বিভিন্ন রকম আওয়াজ করে।
এটা আমার খালামণি ভাবছিল যে স্বপ্ন টপ্ন দেখে হয়তো, কিন্তু প্রথমে যখন আমার খালাতো বোন বলে যে কেউ একজন আসে আমাকে মারধর করে, বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে, আমি সকালবেলা সেটা ফিল করতে পারি। তো আমার খালামণি বিষয়টা অতটা ভাবে দেখেনি, কারণ ওই জায়গাটাই ছিল জায়গার নাম হচ্ছে আপনার খাগড়াবন্দ জায়গার নাম। আর ওই জায়গাটাতে আমার খালামণির বাসার আশপাশ এখন হয়তো খুব একটা মানে দেখার মতো পরিস্থিতি আছে, বাট আগে জায়গাটা খুবই ভয়ঙ্কর ছিল, এবং ছোট থেকে আমি ওই জায়গা নিয়ে অনেক ঘটনা শুনেছি। তো মানে আর কি বলবো, আর ওই জায়গায় মানে আমার এই গল্প যারা শুনছে ওই জায়গা থেকে, ওই জায়গার কেউ যদি শুনে থাকে তারা বুঝবে যে আসলে জায়গাটা কেমন। ইভেন আমি আমার ঘটনায় যাই, তারপর থেকে যখন তার অসুখটা আরো বাড়তে থাকে, এক পর্যায়ে তার জ্বর এবং বিভিন্ন রোগ দেখা দেয় ধীরে ধীরে, এই ইনস্ট্যান্ট 2-3 দিনের মধ্যেই। তো তখন আমার খালামণি প্রচুর ভয় পেয়ে যায় তাকে নিয়ে। আমার খালুও খুব সিরিয়াস ছিল বিষয়গুলো নিয়ে। তারপর গ্রামের মানুষ তখন, আপনি হয়তো জানেন রাসেল ভাই, যে গ্রামের মানুষ আসলে কবিরাজ বা এই টাইপের কিছু এরা খুব বিশ্বাস করে। যে কোনো বিষয় হলে যখন তাদের মনে হয় এটা ভৌতিক, তখন তারা ডাক্তারের থেকে বেটার অপশন মনে করে যায় আমরা কবিরাজের কাছে কেন যাব না বা এমন কিছু। তো নদী তখন নদীতে তেমন পানি ছিল না, তো ওই নদীতে অল্প কিছু পানি ছিল। ওইখানে একটা নদী আছে, সেই নদীটা পার করে যাওয়ার পর আসলে যখন নদীটা পার হয়ে গেল, যাওয়ার পর যখন কবিরাজকে দেখালো, কবিরাজ আসলে তাকে বিভিন্ন তাবিজ এবং বিভিন্ন পানি পড়া টাইপের কিছু একটা দিয়েছিল, এবং বলেছিল আপাতত এই কিছু ট্রিটমেন্ট করার জন্য, যদি এরকমটা চলতে থাকে তাহলে তিনি বাসায় এসে ঘর বন্ধ করে দিয়ে চলে যাবেন। তো আমার খালামণি আমার বোনকে নিয়ে রাতের বেলা, তখন রাত মেবি 10টা বাজে, আর ওই গ্রামে এখন হয়তো খুব উন্নত হয়েছে গ্রামটি, তো তখন খুবই মানে 10টা মানে অনেক রাত। আমরা যেমনটা ভাবি 12টা, 1টা, 2টা, সো সেখানে 10টা মানে অনেক রাত। তারপর যখন ফিরছিলেন তখন আমার খালামণি নদীতে নামার পর থেকে আমার বোন বলতেছিল যে সে আসছে। আমার খালামণি বিষয়টা মানে আমার খালামণিও ইনস্ট্যান্ট তখন শক যে কে আসছে বা কেমন কিছু। তখন আমার খালামণি এবং আমার খালাতো বোন দুজনই ফিল করলো আশপাশ আপনার কুকুর চেলাচেলি করছে রাতের বেলা, ভেউ ভেউ করে যেভাবে। তো আমার খালামণির হাতে একটা টর্চ ছিল, জ্বালিয়ে আশেপাশে দেখে কোনো কুকুর নাই। আবার যখন টর্চ বন্ধ করে আবার কুকুরের ভেউ ভেউ শুনতে পারে তারা। তো আমার খালামণি যখন বুঝতে পারে যে আসলে আমাদের সাথে অনেক খারাপ কিছু ঘটতে যাচ্ছে, তখন আমার খালাতো বোনকে নিয়ে ইনস্ট্যান্ট বাড়ি ফেরে, এবং দেখা যায় আমার বোন অন্যরকম ভাবে অসুস্থ হয়ে পড়ে। তখনই আমার খালামণি ওই কবিরাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, ইভেন জানতে পারে যে আমার খালামণি সেখান থেকে ফেরার পরপরই ওই কবিরাজের পাতলা পায়খানা সহ এবং বিভিন্ন অসুখ শুরু হয়ে গেছে, এবং কবিরাজের বেহাল দশা, তিনি বিছানা থেকে উঠতে পারতেছিল না। ইভেন এরকম আরো অনেক ঘটনা। তারপর যখন বুঝতে পারলো যে এই কবিরাজ টবিরাজ দিয়ে কিছু হবে না, তখন তাকে রংপুর প্রাইম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। তখন আমার আরেক খালামণি সেখানেই জব করতো। তো যখন ভর্তি করানো হলো, রিপোর্ট সবই নর্মালি এটা একটা পক্স টাইপের কিছু একটা ঘাটা বলে চালায় দিয়েছে বললে ভুল হবে, আসলে রিপোর্টে তেমন কিছু আসেনি। তো ভাবে যাওয়ার পর দিনকে দিন এরকম করে তিনি আরো অসুস্থ হয়ে পড়তেছিল, আসলে কেউই বুঝতেছিল না যে কি করা যায় না যায়। তো তখন আসলে আমি তখন বাসায় প্রাইভেট পড়ছিলাম, আমি জানি আমার বোন হাসপাতালে ভর্তি। ইনস্ট্যান্ট আমি জানতে পারি যে আমার খালাতো বোন নাকি মারা যায়। তখন আমি পুরো শকড যে আসলে হাউ ইজ দিস পসিবল, মানে অসুস্থ ছিল হাসপাতালে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ এসএসসি পরীক্ষা দিয়ে গেল, কেমনে কি, মানে আই ওয়াজ টোটালি শকড। এবং আমি যখন এটা শোনা মাত্র আমার দুলাভাই ছুটে আসে। তখন আসলে আমি যখন পরের দিন তাকে মাটি দিতে যাই, তখন আমার দুলাভাই নাকি যখন মানে দেখতে যায়, তখন দেখতে পারে যে আমার খালাতো বোনের হাত দুটো নাকি বাঁকা। ইভেন তার যে শরীর, আপনার মনে করেন যে মৃত মানুষের শরীর আপনি জানেন যে মারা যাওয়ার পর ঠান্ডা হয়ে থাকে, কিন্তু তিনি ফিল করলেন যে আমার বোনের শরীরটা গরম ছিল। তো এটা যখন বলা শুরু করলো, তখন কেউই কথাটা তেমন ভাবে নিল না। আমার দুলাভাইকে বোঝানো শুরু করলো যেটা ভুল, আর মানুষের খুবই এটা ভাবতে খুবই স্বাভাবিক, কারণ দুলাভাই পাগলের মতো হয়ে যাচ্ছিল ইনস্ট্যান্ট। তো যখন তাকে মাটি দিয়ে আসলো, তখন এটা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেল অনেক রকম, যে কিভাবে কি হলো, সুস্থ স্বাভাবিক মেয়ে
ফিরে আসলো, তারপর থেকে এমন একটা ঘটনা। তো আপনার দুলাভাইকে জিজ্ঞেস করা হচ্ছিল যে ওই দিন আসলে কি হয়েছিল। তো দুলাভাই বলছিল যে তেমন কিছু হয়নি, আমি বাসা থেকে তাকে বাসায় রেখে যাব, এমন সময় আপনার ওই জিলাপি টাইপের কিছু একটা ছিল ব্যাগের মধ্যে, ওই কালীগঞ্জের ওই রাস্তা দিয়ে সন্ধ্যার পর আসতেছিলাম। তো তখনই গ্রামের মহিলারা বলা বলি করছিল যে জায়গাটা খুব একটা ভালো না, আই থিঙ্ক ওইখানেই কিছু একটা গন্ডগোল হয়েছে। তারপর যখন আমরা ওই মাটি দিয়ে বাসায় ফিরলাম, তখন আমার মা আমার বাসার আশপাশে, আমার বাসা বদরগঞ্জ পৌরসভার ভিতরেই, তো আমার মা যখন আশপাশের মানুষজনকে বলা শুরু করলো, তখন ওই দিন যখন আশপাশের মানুষ শুনতেছিল যে কেমনে কি, বলার পরে আসলে আমার মা আজ সেদিন রাতেই স্বপ্নে দেখতে পারে যে একটা বয়স্ক মানে সাদা পাঞ্জাবি পরা দাড়ি টুপিওয়ালা একটা মানুষ আমার মাকে এসে স্বপ্নে বলছে যে যা বলছিস পরবর্তীতে যদি এমন কিছু বলিস তাহলে তোরও একই অবস্থা করবো। তারপর থেকে আমার মাও অনেক অসুস্থ হয়ে যায় এবং আমার বাবাও রাগ দেখাদেখি করে যে এগুলো বলার দরকার নেই। ইভেন এখনো আমরা টোটালি শক যে আসলে মৃত্যুর কারণটা কি। ইভেন ও রাসেল ভাই, আমি একটা কথা বলতে ভুলে গেছি যে আমার খালাতো বোন যখন মারা যায়, লাস্ট যে রিপোর্টটা দেওয়ার কথা ছিল ডক্টরের, সেটাতে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সো আমরা শক এই জন্যই যে ব্লাড ক্যান্সার আগের রিপোর্টগুলোতে একটাতেও ধরা পড়েনি, শেষে এসে মানে মানে আমরা এটা নিয়ে শকড আসলে যে হাউ ইজ দিস পসিবল। মানে ইভেন এখনো তার মৃত্যুটা আমাদের কাছে কোনোভাবেই স্বাভাবিক মনে হয় না। এবং আমার খালাতো ভাই দেখেছে যে কিভাবে কাতরায় কাতরায় সে মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তো আমরা এখনো আসলে শকড। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। তো আজকে যে ঘটনাটা শেয়ার করবো এটা আমার নিজের সাথেই ঘটা। ঘটনাটা 3-4 মাস আগের। তো বলে রাখা ভালো, ঘটনাটা যেই জায়গায় আমার সাথে ঘটে এটা হচ্ছে গাজীপুরের কোন একটা জায়গায়। আমি আমার চাকরির জন্য গাজীপুরে আসি। তো এখানে আসার পরে বলে রাখা ভালো, এই অঞ্চলটা আমি যে এখানে থাকি এটা কিছুটা গ্রাম অঞ্চল। তো এখানে আসার পরে আমি থাকার জন্য ভালো কোনো বাসা খুঁজে পাচ্ছিলাম না, যাও পাচ্ছিলাম তাও অনেক ভাড়া বেশি চাচ্ছিল। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা বাসা পেলাম। তো বাসাটা ভাড়া নেওয়ার আগে শুনলাম যে বাসা নাকি প্রায় বছরের উপরে হবে, কেউ থাকে না। তো আমি আশেপাশের বাসা থেকে ওই বাড়িওয়ালার নাম্বারটা নিয়ে তারপরে তাকে ফোন করি। তো ফোন করার পর ওনার সাথে আমার কথা হয়, আর উনি বলে যে আমি চাইলে থাকতে পারি এবং উনি আমাকে ভাড়া অনেক কম দিতে বলে। তো যাই হোক, আমি ভাড়া অনেক কম পাওয়ার কারণে বাসাটা থাকতে রাজি হই। তো আমি বাসাটায় উঠে যাই। বাসাটায় ওঠার পরে নিজের মতো করে ঘুষঘাস করে নেই। তো বলে রাখা ভালো, বাসাটা অনেকদিন থেকে বন্ধ থাকার কারণে বাসার ভিতরে একদম ময়লা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি পরিষ্কার করে বাসাটায় উঠি। প্রথম 3-4 দিন কিছুই হয় না। প্রতিদিন আমি সকাল 8টার দিকে অফিসে চলে যেতাম আর আসতাম রাত 8টায়। তো এর ভিতরে বাসায় আর আসা হতো না। তো প্রথম 3-4 দিন আমার সাথে কিছুই হয়নি। ঘটনাটা যেদিন ঘটলো সেদিন আমি রাত 8টার দিকে অফিস থেকে বাসায় ফিরলাম। বাসায় আসার পরে যথারীতি ফ্রেশ হয়ে খাবার দাবার সেরে তারপরে বিছানায় শুয়ে পড়লাম। তো আমার অভ্যাস ছিল গান শোনা। তো আমি হেডফোন লাগিয়ে ফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তো ঘুম ভাঙার পরে আমি বুঝতে পারলাম যে দরজায় একটা শব্দ হচ্ছে, যার কারণে আমার ঘুমটা ভেঙে গেছে। তো আমি বুঝতে পারলাম কেউ বাইরে থেকে দরজাটা খুলে ভিতরে আসার জন্য চেষ্টা করতেছে। তো আমার মনে হয়েছিল বাইরে থেকে কেউ তালা খুলতেছে ভিতরে আসার জন্য। আমি ভাবলাম হয়তো বা মনের ভুল হবে, কারণ এই বাসায় তো আমি ছাড়া কেউই থাকি না, আর দরজা তো ভিতর থেকে বন্ধ, বাইরে তালা থাকার কোনো কথাই না। তো যাই হোক, আমি এভাবে শুয়েছিলাম, আমার বিছানা থেকে উঠতেও মন চাইছিল না। তো আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। একটু সময় শব্দ হওয়ার পর দরজাটা খুললো। দরজাটা খোলার পরে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমি নিজেই দরজা থেকে ঢুকতেছি, মানে যেরকমটা অফিস থেকে আসার পরে ঢুকেছিলাম ঠিক সেইভাবেই ওই জিনিসটা ঢুকতেছে। তো ভিতরে ঢোকার পরে আমি যে কাজগুলো অফিস থেকে আসার পরে করেছি ওই জিনিসটা ঠিক সেই কাজগুলোই করতেছে, মানে আমি আমার নিজেকে দেখতেছি। তো যখন সকালবেলা ঘুম ভাঙলো আমার তখন কিছুই মনে ছিল না রাতের কথা। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে যখন অফিস যাব তখন আমি দেখতে পেলাম যে বাসার যে তালাটা আমি যেই জায়গায় রাখি ওই জায়গায় তালাটা নেই। তো এরপরে তালাটা আমি খোঁজাখুঁজি করতে যাব, এর ভিতরে আমার মনে পড়লো রাতের ঘটনা। তখন আমি মনে করলাম হয়তো বা স্বপ্নে দেখেছি বা কোনো এরকম একটা কোনো বিষয়। তো যাই হোক, আমি অত কিছু না ভেবে অন্য একটা তালা ছিল সেটা বাসায় লাগিয়ে আমি অফিসে চলে গেলাম। তো যাই হোক, সারাদিন ভালোই গেল। একসময় আমি রাতের কথা ভুলেই গিয়েছিলাম। তো প্রতিদিনের মতো বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তো শুয়ে শুয়ে আমি ভাবলাম যে কালকে রাতে আমার সাথে কি হলো।
তো একসময় আমি ভাবলাম হয়তোবা সারাদিন কাজ করি, ক্লান্ত থাকি, যার কারণে রাতে এরকম উল্টাপাল্টা স্বপ্ন দেখছি আর কি। তো যাই হোক, আমি সেদিন রাতে ঘুমালাম। তো একসময় আমার আগরবাতির ঘ্রাণে আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে দেখতে পেলাম বাসার ফ্লোরে কেউ একজন বসে আছে। আর এটা দিন ছিল না রাত ছিল আমি বুঝতে পারতেছিলাম না। আমি ওই লোকটাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। লোকটা দেখতে কিছুটা ওজাদের মতো ছিল। আমি দেখতে পাচ্ছিলাম সে ফ্লোরে বসে তার পাশে গোল কিছু একটা দাগ দিয়ে সে কিছু একটা করতেছে। তো আমি দেখতেছিলাম, আমি বিছানা থেকে উঠবো নাকি ওনাকে ডাক দিব কিছু বুঝতে পারতেছিলাম না। আমার সেই খেয়াল ছিল না, আমি শুধু দেখতেছিলাম। তো উনি তান্ত্রিকরা যেরকম রিচুয়াল করে উনি ওইরকম কিছু একটা করতেছিল। হঠাৎ করে কি যেন আমার দরজা কড়া নাড়লো অনেক জোরে। এবারে ওই ওঝার মতো লোকটা আমার দিকে তাকালো আর ইশারায় বলল দরজাটা খুলতে। আমি কেন জানি মন্ত্রমুগ্ধের মতো দরজার দিকে হেঁটে চলে গেলাম, দরজাটা খুলে দিলাম। দরজাটা খোলার পরে আমি যে জিনিসটা দেখলাম সেটা দেখে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। আমি আমার নিজেকেই দরজার বাইরে দেখতে পাচ্ছিলাম। তো এসব যে ঘটতেছে আমি বাস্তবে দেখতেছি নাকি স্বপ্নে দেখতেছি সেটা তখন বুঝতে পারছিলাম না। আমি কি করবো তাও জানি না। তো একসময় বাইরে যে জিনিসটা দাঁড়ানো ছিল আমার মতো হুবহু দেখতে, ওই জিনিসটা আমাকে সরে দাঁড়াতে বললো। আমি দরজা থেকে সরে দাঁড়ালাম। তারপরে আমার দিকে আর না তাকিয়ে সোজা ওই জিনিসটা তান্ত্রিকের সামনে গিয়ে বসলো। এরপরে কি হয়েছিল সেটা আমার মনে নেই। যখন আমার জ্ঞান আসলো তখন আমি দেখতে পাই আমি আমার বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে আমার অফিসের অনেক লোকজন আছে। তো ওনারা বললো যে আমি অফিসে যাচ্ছিলাম না, যার কারণে ওনারা আমার বাসায় চলে আসে খুঁজতে। তো বাসায় আসার পরে ওনারা দেখতে পাই দরজা খোলা আছে আর আমি মেঝেতে পড়ে আছি। তো এরপরে ওনারা আমাকে পানি টেনে ছিটিয়ে ঠিক করে। তো এই সবকিছু শোনার পরে আমি আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে এগুলো ওনাদেরকে খুলে বলি। তো ঘটনা বলার পরে ওনারা যা বলে তাতে আমি পুরো শক্ট হয়ে যাই। ওনারা আমাকে বলে আমি ভয় পাবো ভেবে ওনারা আসল ঘটনাটা আমাকে বলেনি। আমি যে বাসাটা থাকতেছি এই বাসাটা বানানোর আগে না এই জায়গায় অনেক কবর ছিল। তো পরবর্তীতে বাসার মালিক এই জায়গাটা কিনে এবং এখানে একটা বাড়ি করে। তো ওনাদের কাছে শুনলাম এই বাসাটা নাকি আমি ছাড়া অনেকে থাকতে এসেছিল, তারা 2-3 মাসের বেশি কেউই থাকতে পারেনি। তো এগুলো সব শোনার পরে আমি বাসাটা ছেড়ে দিই। তো এই ছিল ঘটনা।